পতিত শেখ হাসিনা সে চেয়েছে আর্মির উপরে তার রাগটা ঢালবার জন্য, আর্মিকে সাইজ করার জন্য তারা আমাকে ইভেন ইলেকট্রিকিউটেড করাবেন, পায়ের 2 আঙ্গুল বুড়ো আঙ্গুলে ওই ইলেকট্রিক ক্লিপ বসায় শক দেওয়া। এরা ইন্ডিয়ান অফিসার, আমাকে বাংলাদেশি একজন সামরিক বাহিনী অফিসারকে ডিজিএফআই হেডকোয়ার্টারে, স্বাধীন দেশের হেডকোয়ার্টারে বসে তারা আমাকে ইন্টারোগেট করছে। মির্জা আজম তার লোকদেরকে নিয়ে খুঁজেছে এবং লোক যুবলীগ ছাত্রলীগের কিন্তু বাইরে বিডিআর এর ইউনিফর্ম তারা পরে নিয়েছে এবং তাদের হাতে বিডিআর এর অস্ত্র এবং দ্যাট টু সাব মেশিন গান তাদের হাতে, সেগুলো নিয়ে তারা খুঁজেছে এবং তারা আনফরচুনেটলি কর্নেল গুলজারকে পেয়েছে। আর যদি সিসিটিভি ফুটেজ গুলো যদি সেগুলো ধ্বংস করা না হয়ে থাকে, সেগুলোতে হিন্দি কথা আছে এবং সৈনিকরা শুনেছে আওয়ামী লীগ সরকারের কাছে, শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করে আমাদের সেই যে এভিডেন্স এক্সিবিট গুলো ছিল সেগুলো আপনি নষ্ট করে দিয়েছেন স্যার। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারওয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে সেখান থেকে বুঝতে পারছেন আমরা কথা বলবো বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 57 জন অফিসারের, যার কোনো সুনির্দিষ্ট তদন্ত হয়নি, বিচারও হয়নি। বেশ কিছু বিডিআর সৈনিককে বা কর্মকর্তাকে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে, বিভিন্ন রায় ঘোষণা হয়েছে, রায় বাস্তবায়ন হচ্ছে না। আসলে এগুলো প্রপারলি এগুলো বিচার হয়েছে কিনা সেগুলো নিয়েও প্রশ্ন আছে। তো বিডিআর এর ঘটনাটা যিনি খুব কাছে থেকে দেখেছেন এবং বিডিআর এর ঘটনার পর প্রথম যে টিমটি ভেতরে ঢুকেছিল পিলখানার ভেতরে 46 ব্রিগেডের তৎকালীন মেজর সুমন আহমেদ, তিনি আজকে আমাদের অতিথি। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডক্টর কনক সারওয়ার আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি এটা সুযোগ মনে করি, বিশেষত যেই অন্যায় হত্যাকাণ্ড এবং 57 জন শহীদ অফিসার তাদের হত্যার যে বিচার হয় নাই, সেটার সুযোগ যদি হয় এবং সেখানে আমি যদি কিছু তথ্য দিয়ে কন্ট্রিবিউট করতে পারি, আমি মনে করবো যে আমরা অনেক ভাগ্যবান। জি, ধন্যবাদ, আপনি আমার সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন, সময় দিচ্ছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। তো মেজর সুমন, আপনি আমাকে একটু বলবেন যে আপনি পিলখানার এই হঠাৎ করে এই ঘটনাটা শুরু হওয়ার পরে, বা হঠাৎ করে এটা আগে থেকে প্ল্যান এবং গোয়েন্দা সংস্থা অনেকেই জানতো, আমি পরবর্তীতে যেটা জেনেছি। তো আপনি কিভাবে এটার সঙ্গে সম্পৃক্ত হলেন? আমি জানি যে পাকিস্তানের সেনাপ্রধান মঈনুল আহমেদের সঙ্গে আপনার এখানে উচ্চবাচ্য হয়েছে, আপনি কালার হয়ে গেছেন, মানে আপনাকে কালার একটা সিল দিয়ে দিয়েছে, ব্ল্যাক সিল, যার কারণে আপনি প্রমোশন থেকে শুরু করে সেনাবাহিনীতে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সব মিলিয়ে পিলখানা আপনারা কি দেখলেন, কি হলো? আমি অ্যাকচুয়ালি আপনার কাছে আমি শুনতে বসেছি আজকে, আমি শুনতে চাই কিভাবে হলো আপনার মতো করে। ধন্যবাদ। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই বিডিআর বা পিলখানা হত্যাকাণ্ডের জিনিসটা এখন পর্যন্ত আমাকে আসলে হন্ট করে বেড়ায় এবং আমি হয়তো আবেগপ্রবণ হয়ে যেতে পারি, আমি আগে থেকে সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সেই সময় 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলাম, যেটা ঢাকায় 46 ব্রিগেডের অন্তর্ভুক্ত। সেখানে আরো 2টা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, আর্টিলারি রেজিমেন্ট এবং অন্যান্য কিছু এলিমেন্ট আছে। তো 25শে ফেব্রুয়ারি 2009 তারিখে আমি সকাল 9টার দিকে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। বেসিক্যালি আমার রেজিমেন্ট তাদের ফায়ারিং প্র্যাকটিস আছে রাজেন্দ্রপুরে, সেজন্য 3 টন ট্রাকের মধ্যে সৈনিক লোড, অস্ত্র, গোলা বারুদ সবকিছু আমরা ফায়ারিং প্র্যাকটিসে যাব। তখনই 9:40 দিকে ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, ব্রিগেড কমান্ডার 46 ব্রিগেড, তার ফোন আসলো আমার মোবাইলে, বলল সুমন, আমি তো মাইনুরকে পাচ্ছি না, মানে মাইনুর হচ্ছে আমার অধিনায়ক তখন, এখন মেজর জেনারেল মাইনুর, তুমি শুনো বিডিআর কিছু একটা হচ্ছে। ওখানে দরবার হলে ডিজি অ্যাড্রেস দিচ্ছিলেন সেই সময়, আমি ডিটেলস কিছু জানি না, আমি বাকি রেজিমেন্ট গুলোকে বলতেছি এখনই সেখানে যাও, গিয়ে অ্যাড্রেস করো। আমি বললাম যে স্যার, আমাকে একটু স্পেসিফিক বলতে হবে, আমি কি সেখানে নেগোসিয়েশনের জন্য যাচ্ছি নাকি আমি সেখানে অপারেশনের জন্য যাচ্ছি? অপারেশন হলে আপনাকে একটা এমও দিতে হবে, সেটা কাগজে কলমে না হলেও চলবে, আপনি আমাকে টেক্সট করে দেন, দিস ইজ মাই মিশন অর্ডার। আর যদি বলেন নেগোসিয়েশন, আপনি আমাকে বলেন সেখানে কি গোলাগুলি হচ্ছে? উনি বলেন হ্যাঁ শুনলাম গোলাগুলি হচ্ছে। আমি বললাম যে স্যার, তাহলে তো নেগোসিয়েশনের আমার মনে হয় জায়গা পার হয়ে গেছে। বাট ঠিক আছে স্যার, আপনি আমাকে কাইন্ডলি আপডেট দিবেন, সিওকে বলেন আমি রওনা হচ্ছে। এবং আমার যেহেতু শুনতে ছিল 3 টন ট্রাক ভর্তি একটা কোম্পানি সৈনিক গোলা বারুদ সহ রেডি ছিল, আমরা তাদেরকে রিমুভ করলাম। ওই ফর্মালিটি বা কোনো কিছু আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করলাম। বলা হলো যে আমার অবস্থানটা হবে যেটাকে আমরা বলি সীমান্ত গেট, জিকাতলা থেকে বিডিআর এর ভিতরে পিলখানাতে ঢুকবার, সেখানে গিয়ে আমি অবস্থান নিব। বাট সেটার ইভেন 300 গজের কাছেও যাওয়া সম্ভব হয় নাই, অবিরত গুলি আসছে সেখান থেকে। তো আমি সিগন্যাল দিয়ে আমার সাথে, আমি তো জিপে ছিলাম, তার পিছনে 3টা ট্রাক, ওখানে রাস্তার একপাশে থামানোর পর আমি দ্রুত সৈনিকদের বললাম যে তোমরা যে কাজটা করো, 10 জনের সেকশনে ভাগ হয়ে এই যে বিভিন্ন বিল্ডিং আছে সেটার উপর উঠে যাও, সেকশন 2 এসি তারা মিশে থাকবে আমার সাথে কমিউনিকেট করবার জন্য, যে আমার যদি কোনো কিছু দরকার হয়। তো সেইভাবে 5 মিনিটের মধ্যে সবাই বিভিন্ন বিল্ডিং এর ভিতরে ঢুকে ছাদের দিকে চেষ্টা করলো যাওয়ার জন্য। আমি আমার সাথে ছোট্ট একটা ডিটাচমেন্ট 3 জন, তাদেরকে নিয়ে জাপান বাংলাদেশ মৈত্রী হসপিটাল, যেটা সম্ভবত ফ্রেঞ্চি হসপিটাল, সেটা বিডিআর সব থেকে কাছে, যে পর্যন্ত আসলে ভিতর থেকে বা গুলি অ্যাভয়েড করে যাওয়া যায় সেটার দিকে, সেটার ছাদ থেকে আমি বুঝবার চেষ্টা করলাম যে কি হচ্ছে। তো ভিতরে আগুন, প্রচন্ড গন্ডগোল হচ্ছে। এটা আমি সেখানে পৌঁছাই 10:34 9:50 অর্ডার পাওয়ার পরে আমরা 10:02 রওনা হই এবং 10:34 সেখানে পৌঁছাই। এবং তখন সেখানে বেসিক্যালি আমাদের দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে র্যাবের 2টা ছোট ডিটাচমেন্ট আছে রাস্তায়,
আর আসতে শুরু করেছে বাকি যেই দুইটা ইউনিট 17 বেঙ্গল এবং সেকেন্ড ইস্ট বেঙ্গল এবং আর্টিলারি, তাদেরকে আমি দূর থেকে দেখতে পাচ্ছি বিডিআর ওই পাশ থেকে তারা আস্তে আস্তে কর্ডন করার চেষ্টা করছে। তো সেই পরিস্থিতিতে আমি সিচুয়েশন যতটুকু অ্যাসেস করতে পারলাম, আমি সেটার সাথে সাথে সেল ফোনে, তখন আসলে আমাদের ওয়াকি টকি বা বলেন যে ওয়্যারলেস সেট, সেটা ব্যবহার করার সুযোগ নাই। আমি বললাম যে জেনারেল হাকিমকে এবং কর্নেল ম্যানুয়াল, তখনকার কর্নেল, বললাম যে স্যার এই অবস্থা, তো আপনারা কিন্তু সামনে আসবার চেষ্টা করবেন না, আপনারা একটা নিরাপদ দূরত্ব থেকে, আমি এই অবস্থানে আছি, সিকিউর আছে, প্লিজ আমার সাথে জয়েন করেন। তো ওনারা 10 মিনিটের মধ্যে পৌঁছালেন সেখানে। তখন কিন্তু অবিরত গুলি চলছে এবং তখন সম্ভবত প্রথম একটা হেলিকপ্টার আমরা দূর থেকে আওয়াজ পাচ্ছি যে আসবার চেষ্টা করছে। সেই অবস্থায় সিচুয়েশন অ্যাসেস করে আমরা বুঝলাম যে ভিতরে এখন নেগোসিয়েশনের কোনো স্কোপ নাই এবং আমরা কেউ অ্যাকচুয়ালি হেঁটে বা একটা দুইটা গুলি করে ভিতরে ঢুকতে পারবো না, বাট ভিতরে ঢুকা দরকার এবং কোনো কমিউনিকেশন যেহেতু নাই, কারোর সাথে কথা হচ্ছে না, বিচ্ছিন্নভাবে কথা হচ্ছে, বিভিন্ন অফিসাররা ভিতর থেকে কল করছে বিভিন্ন জায়গায়, বাট আমরা সেটা রিসিভ করছি না, যারা আমরা জায়গাতে অন দ্য স্পট কমান্ডার হিসেবে আছি। তো আমি তখন ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে বললাম যে স্যার, আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 75 থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু হয়েছে সেটা কিন্তু অন দ্য স্পট কমান্ডারকে দায়িত্ব নিতে হয়েছে। আপনি সেনাপ্রধানের সাথে অবশ্যই কথা বলবেন, বাট আপনি যদি মনে করেন যে ওনার থেকে আপনি বেটার পজিশনে আছেন যে একটা ডিসিশন নেওয়ার জন্য, এটা ওনাকে সেনাপ্রধানকে বলেন যে স্যার আমি একটা বেটার পজিশনে আছি, লেট মি মেক মাই ডিসিশন, লেট মি মেক মাই কল। উনি সেই কথা শুনলেন, বাট আমরা ওই পাশ থেকে শুধু গালিগালাজ শুনতে পাচ্ছি, কিন্তু যতটুকু শুনতে পাচ্ছি উনি স্পিকার আছেন, সেনাপ্রধান থেকে গালি দিয়ে বলছে যে তোমাকে আমি কোর্ট মার্শাল করবো, তোমার সাথে অফিসারদেরকে আমি কোর্ট মার্শাল করবো, পিএম এর স্পষ্ট নির্দেশ আছে এখানে ভিতরে কেউ ঢুকবে না, নেগোসিয়েশন হবে পলিটিক্যাল লোকজনের সাথে যারা বিদ্রোহ করেছে তাদের সাথে। তো জেনারেল হাকিম অনেকটা অসহায়ের মতন আমাদের দিকে তাকালেন। তো আমরা বললাম যে ঠিক আছে স্যার। তো এই পর্যায়ে বাকি অফিসার যারা আছে, বাকি অলমোস্ট ক্যান্টনমেন্ট খালি করে যে এলিমেন্ট ছিল আমরা সবাই চলে এসেছি। আমি জানি আমি 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটাকে বেবি টাইগার বলা হয়, সেখানে প্রচুর অফিসাররা প্রচুর সাহসী, তাদেরকে বলতে হয় না যে এটা করো। তো তারা বললো যে স্যার আপনি তো কমিটি কমান্ডারদের মধ্যে সিনিয়র, আপনাকে কি আমরা ভরসা করতে পারি? উপরে যারা আছে তারা হয়তো রিস্ক নিতে চাবে না। আমি বললাম যে আমাকে ভরসা করার দরকার নাই, আল্লাহ ভরসা, কি করবা? তো আমরা ছোট্ট একটা প্ল্যান করলাম। তখন অ্যারাউন্ড 11-15 তখন কিন্তু আমার জানা মতে ডিজি মহোদয়, জেনারেল শাকিল এবং অন্য 2-1 অফিসার হয়তো হার্ম হয়েছে, বাট বাল্ক অফ দ্য অফিসার্স তারা কিন্তু তখন শহীদ হয়ে যান নাই। তো আমরা নেমে আসলাম, নেমে এসে স্পট রেডি করা সম্ভব না ওই জায়গায় গিয়ে, যতটুকু বুঝলাম যে এই পাশে জাপান, বা আপনি যদি বিডিআরের সীমান্ত কেটে যান, তার হচ্ছে ওইখান থেকে রাস্তা থেকে ডান পাশ থেকে সৈনিকদের পারিবারিক বাসস্থানের যে লাইন, সে পর্যন্ত দেয়াল আছে, কাঁটাতারের বেড়া আছে পরে, বাট খুব একটা উঁচু না, 9 ফিট উঁচু দেয়াল। সেটা আমরা 9 ফিট জাম্প এই সব জিনিস প্র্যাকটিস করেছি এবং আমরা জানি সেটা কিভাবে কাঁটাতার থাকতেও ক্রস করতে হয়। তো আমরা বললাম যে ঠিক আছে। আমাদের বিশ্বাস ছিল যে আমরা যদি আর্মি যদি একবার ঢুকে যায়, এটা হচ্ছে ইতিহাস বলে, এটা সত্য যে কোনো মিউটিনি বা কোনো কিছুতে অর্গানাইজড থাকে অ্যাকচুয়ালি 5 থেকে 10% লোকজন, বাকি সবাই ভয়ে অথবা কনফিউজ হয়ে তাদেরকে ফলো করে। আমাদের বিশ্বাস ছিল আমরা কোনোভাবে যদি ওদের 2টা পোস্ট, ফায়ারিং পোস্ট, যেটা থেকে ওরা লাইট মেশিন গান দিয়ে ফায়ার করছে, এই পাশ থেকে ক্যাপচার করে সেই 2টা ধ্বংস করার পরে বাকি ইউনিটগুলোকে যদি আমরা বলি আমরা ভিতরে ঢুকেছি, তোমরাও ভিতরে ঢুকো, তারা অবশ্যই সেটা করবে। এবং জিনিসটাকে আমরা অবশ্যই, আমাদের ধারণা তখন অফিসাররা জিম্মি, ভিতরে কিন্তু পুরোপুরি একটা ধারণা নাই যে আমরা উদ্ধার করতে পারবো। অফিসারদের পরিবার সেখানে আছে, অন্যান্য বেসামরিক এবং বিডিআরের সৈনিকরা সেখানে আছে, আমাদের বিশ্বাস ছিল তারা সবাই দোষী না। সুতরাং আমরা প্ল্যান করলাম ঠিক আছে, আমরা 11:30 এইচআর হলো, মানে যেই সময়টাতে আমরা ক্রস করে ভিতরে ঢুকবো, বাট খুবই দরকার যেখানে তাদের দিক থেকে ফায়ার আসছে সাপ্রেসিং ফায়ার বা কাভারিং ফায়ার দিতে হবে, যেহেতু এয়ার বা আর্টিলারি কিছুই নাই, ঢাকার মতন জায়গায় আপনি আর্টিলারি ফায়ার করতে পারবেন না। আমাদের একটা সাপোর্ট এলিমেন্ট থাকবে যারা রাস্তার ওই পাশ থেকে আমাদেরকে একটা কাভারিং ফায়ার দিবে। ওই সৈনিকদের, বিডিআরের যারা আমরা বলছি বিদ্রোহী, তার মধ্যে আসলে ভারতীয় লোক অনেকে ছিল, তাদের উপরে ফায়ারটা থাকবে এবং সেই সুযোগে আমরা এই বেড়া টপকাই ভিতরে ঢুকে অ্যাসল্ট ফরমেশনে আমরা যতদূর পারা যায় আগায় যাব। বাট খুব দুঃখের কথা, যখন আমরা ঠিক 1 মিনিট আগে উঠে সেখানে আমরা এক প্লাটুন মাত্র 30 জন আমরা সেখানে লাইন করে থাকলাম যে আমরা এখনই জাম্প করে পাঠাবো, বাট তখন কিন্তু আমাদের কাভারিং ফায়ার শুরু হয়ে যাওয়ার কথা, যে কাভারিং ফায়ারের ছায়ায় আমরা ক্রস করব, সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? আরো 5 মিনিট পার হয়ে গেল। আমি বললাম তোমরা থাকো, যে বাকি 3 জন অফিসার আমার সাথে জয়েন করেছিল, আমি বললাম যেখানে জুনিয়র কমিশন অফিসার ছিল তার কাছে ফোন করে যে আপনার ফায়ার কেন নাই, বলে স্যার আপনি একটু আসেন। আমি বিল্ডিং এর নিচ থেকে আড়াল নিয়ে সেখানে গেলাম, গিয়ে দেখলাম তাদের হাতে বিভিন্ন সৈনিকদের হাতে, প্রত্যেকের হাতে লিফলেট, যে কিছুক্ষণ আগে কিছু লোক এসে তাদের কাছে সেই লিফলেট দিয়ে গেছে, যেগুলোর মূল বক্তব্য হচ্ছে বিডিআর সৈনিক ভাই ভাই অফিসারদের রক্ত চাই। মানে অফিসার্স ক্যানট বি ট্রাস্টেড, সেটা আর্মির হোক বিডিআরের হোক, বাট তাদেরকে একসাথে থাকতে হবে, অফিসারদের কোনো কথা শোনা যাবে না, বরঞ্চ অফিসারদের রক্ত চাই। পরে আমরা জেনেছি যেটা তাপসের মানে তত্ত্বাবধানে সেই জিনিসটা হচ্ছে ইনস্ট্যান্টলি।
তো আমরা বুঝতে পারলাম যে হয় কাভারিং ফায়ার ছাড়া আমাদেরকে যেতে হবে অথবা বাদ দিতে হবে। তো এর মাঝে আবার জেনারেল হাকিমের কাছে খবর পৌঁছায় যায় যে আমরা কিছু অফিসার কিছু সৈনিককে নিয়ে দেয়াল টপকে পাঠানোর চেষ্টা করতেছি। তো উনি সাথে সাথে সেখানে অন দ্য স্পট আসলেন, নিউর কাভার নিয়ে আছেন, বলেন যে সুমন আমি তোমাকে বলছি শেষবারের মতো লিভ দ্যাট, আসো, ব্যবস্থা হচ্ছে, আমার সাথে কথা হয়েছে সেনাপ্রধানের, উনি এগ্রি করছেন যে একটা অপারেশন হবে, খুব শিগগিরই হবে, প্লিজ আমাদের উপর ছেড়ে দাও, আমরা বাকি এপিসি সহ সবকিছু নিয়ে আসছি। আমি বললাম যে ঠিক আছে স্যার, যদি সেটা হয় আমরা উইথড্র করে আমাদের জায়গায় আসছি। আসবার পরে তখন জেনারেল সিনহা সম্ভবত সিজিএস ছিলেন, উনি আমাকে শোনালেন যে আমার সামনে কল করলেন যে জেনারেল সিনহার সাথে, সিনহা বলে হ্যাঁ এখনই এমও তৈরি হচ্ছে, এখনই আসো, আর্মি হেডকোয়ার্টারে অপারেশন অর্ডার হবে। তখন আমার মাথায় খটকা লাগলো, আমি বললাম যে স্যার একটা আপনি আর্মি হেডকোয়ার্টারে একটা এমও তৈরি করবেন, অফিসিয়াল একটা অর্ডার হবে, ইটস এ ম্যাটার অফ মিনিমাম 4 to 5 আওয়ার্স। এখানে যেভাবে গুলি চড়ছে আপনার কি মনে হয় যে অফিসাররা সেখানে আর টিকে থাকতে পারবে যদি তারা এখনো টিকে থাকে? উনি বললেন এটা প্রসেস। বাই দেন মেজর আল মামুন, উনি 24 BML অন করছে, মানে তাকে আমি চিনতে পারি না, এই লুঙ্গি পরা একটা লোককে সৈনিকরা নিয়ে আসলো যে স্যার এ বলতেছে উনি একজন অফিসার, কথা বলেন। আমি মামুনের পেয়ে জড়ায় ধরলাম, দেখলাম ওর মানে চোখ মুখের কোনো ভাষা নাই। আমি বললাম কি হয়েছে, কি অবস্থা, তুই এখানে কি? বলে আমি পালিয়ে আসতে পারছি। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, বাকি সবাই কি পারছে? বললো না রে, বাকি বেশিরভাগ মেরে ফেলছে। সেই কথাটা আমি তখন মামুনকে নিয়ে গেলাম জেনারেল হাকিমের কাছে, আমরা সেখানে সিভিলিয়ান অন্যান্য কিছু বেসামরিক লোক তারা কিন্তু আশপাশে আছে, একটু আড়াল নিয়ে আছে, তার মধ্যে থেকে নিয়ে গেলাম। আমি জেনারেল হাকিমকে বললাম স্যার দেখেন, নাও ইউ লিসেন, ভিতরে অফিসাররা জীবিত আছে কি না আছে সেটা আমার নিয়ে প্রচন্ড সংশয় আছে, আমার মনে হয় এখনো সময় পার হয়ে যায় নাই, উই মাস্ট গেট ইন। মামুনের বক্তব্য উনি শুনলেন, তাকে এএসইউ ডিটাচমেন্টের কাছে পাঠিয়ে দিলেন যারা কাছাকাছি ছিল, যে বক্তব্য এবং অন্যান্য কিছুর জন্য। তারপরে কিন্তু বেসিক্যালি অফিসার লেভেলে যারা ছিল আমরা প্রচন্ড রকমের একই সাথে বিক্ষুব্ধ, আরেক সাথে কিন্তু আমরা শঙ্কিত, বিকজ ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে কনফ্লিক্টিং বিভিন্ন মেসেজ এবং টেক্সট আসছে যে ভিতরে সব অফিসারকে মেরে ফেলা হয়েছে, ওনারা শহীদ হয়েছেন, আবার কিছু কিছু হচ্ছে না তেমন কিছু হয় না, ওরা ফাঁকা গুলি করতেছে, এই ধরনের। তো তখন পলিটিক্যালি বলা হলো যে ঠিক আছে আমরা এখন অপারেশন করতে পারবো না, বিকজ ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী উনি যাচ্ছেন অ্যাড্রেস করবার জন্য, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসবার আগে হেলিকপ্টারে করে বিদ্রোহীদের জন্য একটা মেসেজ পাঠানো হচ্ছে যে তারা যাতে অস্ত্র সম্বরণ করে। সেই পয়েন্টে আমরা মনে করলাম যে যেহেতু সেখানে পলিটিক্যাল ইনভলভমেন্ট হয়ে গেছে, এখন যদি আমরা ভিতরে ঢুকিও এখানে একটা ফ্রেন্ডলি ফায়ারিং হয়ে যেতে পারে, যেখানে বেসামরিক লোকজন নিহত হওয়ার ভয় আছে। আমাদের ছিল সেটা ভুল, আমি সেই ভুলের জন্য পাপী, এবং অন্য যারা আছে তাদের মধ্যে হয়তো সেই অনুশোচনা আছে যে আমরা যদি তখন সেই কথাটা, রাজনৈতিক মিথ্যা ভাষণটা না শুনে আমরা যদি সেই 71-এর মতন 75-এর মতন অন দ্য স্পট কমান্ডার হিসেবে একটা ডিসিশন নিতে পারতাম, যাতে আমাদেরকে ক্ষমা করতো না, আমরাও নিজেদেরকে ক্ষমা করতে পারতাম হয়তো, যে না ঠিক আছে আমরা বিবেকের কাছে দায়ী না, আমরা কিছু চেষ্টা করেছি, পারি নাই। আমরা বিশ্বাস করেছি যে আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, ভিতরে যারা আছে যদি বিদ্রোহী আছে তারা যতই খারাপ কাজ করুক, আর্মির দায়িত্ব কখনো না যে বিশৃঙ্খলার বিপরীতে বিশৃঙ্খল অবস্থা তৈরি করা। আমরা সেটা করি নাই, আমরা বিশ্বাস রাখলাম। দেন আমরা অপেক্ষা করলাম সারা বিকাল পর্যন্ত, কিছু হচ্ছে না, মাঝে মাঝে ফাঁকাগুলি হচ্ছে, এবং বিকালে আমাদেরকে বলা হলো যে এখান থেকে 2 মাইল বা 2 কিলোমিটার পিছনে সমস্ত আর্মির সবাইকে সরে যেতে হবে, না তারা নেগোসিয়েশন করবে না। যদি আমরা পিছনে সরে যাই, সেই নিশ্চয়তা যখন বিদ্রোহীরা পাবে তখন তারা হয়তো অস্ত্র সম্বরণ করবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং সমস্ত বন্দীকে মুক্তি দেওয়া হবে, কোনো অফিসার মারা যান নাই। বাট বাই দেন কিন্তু আমরা জানি নিউজ মিডিয়ার মাধ্যমে 2 জন শহীদের লাশ পাওয়া গিয়েছিল বিডিআর ইউনিফর্ম সহ, এবং যেই 2 জন অফিসার জীবিত অবস্থায় বের হয়ে আসতে পারছিলেন গুলিবিদ্ধ অবস্থায়, ওনারা কিন্তু বাই নাও টিভিতে ওনারা কথা বলছেন, যেই টিভিতে কথা বলার কারণে পরবর্তীতে ওনাদেরকে অনেক অনেক সমস্যা করতে হয়েছিল। তো মিডিয়াতে ওনারা চলে এসছেন, তো একটা কনফিউজিং ব্যাপার যে একদিক থেকে বলা হচ্ছে না ভিতরে সবাই অক্ষত আছে থাকবে, বা যারা আহত, যারা এখনো জীবিত আছেন তাদের নিশ্চয়তা, তাদের সেফটির কারণে আমাদেরকে পিছনে চলে আসতে হবে, বিদ্রোহীরা অস্ত্র সম্বরণ করবে, এবং জিনিসটা ফয়সালা পলিটিক্যাল লেভেলেই হয়ে যাচ্ছে। তো আমরা সেটা খুব কষ্ট হলো, আমরা সেখানে পিছনে সরে আসলাম, সারা রাত আমরা রাস্তার মধ্যে আবাহনী মাঠ এই সমস্ত জায়গায় থাকলাম, এবং নাটক চলতে থাকলো একটার পর একটা, একটু পরেই অপারেশন অর্ডার হবে, আমরা ভিতরে যাব, কেউ জায়গা থেকে একটু নড়বা না, সবাই থাকবো, আমাদের খাওয়া না বা ঘুম কিছু নাই, সেটা ইম্পর্টেন্ট না, বিকজ আমরা জানি যে কোনো সময় আমাদেরকে মুভ ইন করে অপারেশনটা করতে হবে জিম্মিদেরকে মুক্ত করবার জন্য। বাট সেটা হয় নাই। মাঝে 26 তারিখ বিকালে দুপুরের পরে একটা এইচআর আসলো, আর্মি থেকে কোঅর্ডিনেটেড সব আছে, সব ধরনের কাভারিং ফায়ার থাকবে, এপিসি আছে, ট্যাঙ্কও চলে আসছে। সম্ভবত বিকাল 3টা ছিল এইচআর, যে সময় অ্যাসল্টটা শুরু হবে। আমরা সবাই লাইনে দাঁড়ায় গেলাম, এখন আমরা ভিতরে ঢুকবো, একটা 26 তারিখ বিকালের কথা বলছি।
একটু পরে দেখা গেল হাজার হাজার জনতার নাম করে কিছু লোক ব্যানার নিয়ে আসছে যে এই বাংলার মাটিতে আমরা আর মৃত্যু চাই না, রক্তপাত দেখতে চাই না। মানে আমরা যেখানে অ্যাসল্ট করবো যে লাইনে, সেই সব লাইনের সামনে সমস্ত বেসামরিক নাগরিক। এখন আমরা কিন্তু মোটামুটি তার আগে যৌথ বাহিনীতে থাকবার এবং টাস্ক ফোর্সে কাজ করার অভ্যাস হতো, আমরা কিন্তু কিছু লোক বা সৈনিকরা আইডেন্টিফাই করতে পারছে এদের মধ্যে যারা আছে বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগ যুবলীগের লোক, যারা জনতার নাম করে বা যুব মহিলা লীগের লোক, যারা জনতার নাম করে এই ধরনের ব্যানার অন্যান্য কিছু নিয়ে আমাদেরকে তারা অ্যাসল্ট করতে দেবে না। তারা একটা নাটক তৈরি করছে যে হিউম্যানিটেরিয়ান অ্যাপিল, যে না যা হয়েছে হয়েছে, আমরা আর কোনো আর্মিকে কোনো অ্যাটাক করতে দিব না, রেস্কিউ অপারেশন করতে দিব না, ভিতরে সেখানে অনেক ক্যাজুয়ালিটি হতে পারে, আরো রক্তপাত হতে পারে। তো আমরা 20 মিনিট সেই নাটক দেখলাম। এখন যেটা হোক না কেন আমাদের মধ্যে আছে জিনিসটা, কারোর মধ্যে কিন্তু আমি বলি সবার কষ্ট আছে, কিন্তু প্রতিহিংসা জিনিসটা মাথার মধ্যে নাই। সবাই চায় যে এখান থেকে যারা ভিতরে আছে তাদেরকে উদ্ধার করা এবং এই বিদ্রোহটার অবসান করানো। তার সেই কারণে আমরা কি এখন সিভিলিয়ান বেসামরিক লোকজনের গায়ের উপর দিয়ে চলে যাবো তাদেরকে গুলি করে? আমরা তখন এত খারাপ আর্মি হয়ে যায় নাই যে আমরা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাবো। আমরা 20 মিনিট সেখানে অপেক্ষা করে যখন দেখলাম যে না আমরা ভিতরে রেস্কিউ অপারেশনটা করতে পারছি না, দেন উই ফেল ব্যাক এগেইন সেই প্রত্যেকের জায়গায়, সে আবনি মাঠ এবং অন্যান্য জায়গায়। আর পরের দিন 27 তারিখ ভোরবেলায় আমাদেরকে বলা হলো যে ঠিক আছে এখন আমরা ভিতরে যেতে পারবো। ইতিমধ্যে কিন্তু মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে আমরা ভিতরে গিয়ে হয়তো কোনো অফিসার বা তাদের পরিবারকে জীবিত অবস্থায় পাবো না। বিকজ আমরা কিন্তু দেখেন এমন একটা জায়গায় আছি, আমরা তো নিজেদের মধ্যে কথা বলতে পারছি, বাট অ্যাকচুয়ালি ভিতরে কি হয়েছে বা ভিতরে কি হচ্ছে আমাদেরকে কোনো কিছু জানতে দেওয়া হচ্ছে না। ওয়ারাজ পলিটিক্যাল লিডারশিপ, পুলিশ, তারা কিন্তু ভিতরে যাচ্ছে আসছে, তারা আবার আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করছে না অথবা চেপে যাচ্ছে। তখন পর্যন্ত আমাদের এই কষ্টটুকু ছিল। পরে আমরা জেনেছি যে সেখানে অনেক ভয়ঙ্কর জিনিস করেছে পলিটিক্যাল লিডারশিপ, আওয়ামী লীগের পলিটিক্যাল লিডারশিপ, সেটা আমরা পরে জেনেছি। বাট তো ঠিক আছে, আমরা 27 তারিখ সকালে ঢুকলাম। তো ঢুকবার পরে সব রেজিমেন্ট একটা সিরিয়ালে, আমাদের রেজিমেন্ট প্রথমে। তো সেখানে ঢুকবার পরে ডিজির বাসভবন এলাকা, সেখান থেকে সৈনিকদের পারিবারিক বাসস্থান এবং একটা কলেজ, এই পর্যন্ত যে বাউন্ডারি সেটা বলা হলো আমার কোম্পানির দায়িত্বে, যে সেটাকে আমরা প্রথম হচ্ছে সার্চ অপারেশন, দেন হচ্ছে সেটাকে সিল করে দেওয়া এভিডেন্সের জন্য। বাট আমাদের কাছে তখন আমরা হয়তো জীবিত কাউকে পাবো বা মৃত যারা আছেন তাদের দেহাবশেষ পাবো। তো ঢুকবার পরে কি হলো, আমি ভিতরে ঢুকে ডিজির বাসভবন সেটাতে আমি ঢুকলাম। সেখানে দেখি জেনারেল তারেক সিদ্দিকী, তাকে আমি সেই প্রথম দেখি, কিন্তু আমি পাশের একজনকে জিজ্ঞেস করলাম একে এক অফিসার, শুধু চিনেন না, সেটা হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী, পিএম এর ডিফেন্স অ্যাডভাইজার। আমি বললাম ওকে। তো সে বিভিন্ন নানক তাকে দেখাচ্ছে কোথায় কোথায় কত গ্রেনেড পড়ে আছে সেই জিনিসগুলা। তা আমি নানকের সামনে গিয়ে বললাম যে সরি স্যার, আমি আপনাকে চিনি, বাট এটা তো আমরা এখন সিকিউর করেছি, আপনি তো এখানে হাঁটতে পারেন না। উনি বললেন ভাই আমি তো এখানে 2 দিন ধরে আসছি, কিছু হয় না। দেন দ্যাট স্ট্রাক মি, উনি 2 দিন ধরে সেখানে আসছেন, উনি ছিলেন এখানে। ওয়ারেজ আমাদের সেনাবাহিনীর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই ইন দ্য প্রিটেক্সট যে সেটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে। আর নানক, আজম, মির্জা আজম, তারা সেখানে 2 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তো আমি বাই দেন জেনারেল হাকিম তিনি সেখানে আসছেন এবং আমরা চেষ্টা করলাম তারপরে 2টা ঘন্টা এর পুরো এরিয়া প্রত্যেক ব্যাটালিয়নকে দায়িত্ব ভাগ করে দেওয়া হলো প্রতিটা ইঞ্চি খুঁজে দেখবার জন্য যে আমরা কাউকে জীবিত অবস্থায় রেস্কিউ করতে পারি কিনা। এটা 1 নম্বর। 2 নম্বর টাস্ক যেটা হচ্ছে যদি কোনো পলাতক বিদ্রোহী সেখানে থাকে তাদেরকে ক্যাপচার করা, অ্যারেস্ট করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইদার সোপর্দ করা বা তাদের যদি আসতে দেরি হয় 12 ঘন্টা পর্যন্ত ডিটেনশনে রাখা। 3 নম্বর যেটা হচ্ছে যে এই যে সমস্ত এলাকা সেখানকার সমস্ত আলামতগুলোকে সিকিউর করা। তো এই 3টা টাস্কের মধ্যে আমরা সেগুলো করছি, বাট কোথাও কাউকে খুঁজে পাচ্ছি না। দেন সেনাবাহিনী প্রধান উনি আসলেন অ্যারাউন্ড 11:30 দিকে উনি আসলেন, সাথে ওনার বিভিন্ন বড় একটা বহর, ক্যামেরা সবকিছু আছে সেখানে। তো উনি আসবার পরে সবকিছু দেখছেন, ডিজির বাসা, আহা এই অবস্থা হলো, এই অবস্থা হলো। আমি তো সেখানে রক্ত এইভাবে জমা আছে, আমি কিন্তু উপর পর্যন্ত কাউকে যাইতে দেই না, বিকজ জানি সেগুলো এভিডেন্স, তখন পর্যন্ত যাইতে দেই নাই। তো উনি জেনারেল হাকিমকে বলছেন হাকিম শুনলাম আরো 2টা বডি পাওয়া গেছে। দেন আমার কাছে প্রচন্ড লাগলো, আমি সেনা প্রধানকে বললাম যে স্যার 2টা বডি না স্যার, 2জন শহীদের নিহত লাশ পাওয়া গেছে স্যার। উনি বলে হ্যাঁ 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 2জন শহীদের নাকি পাওয়া গেছে। দেন এইভাবে কথা বলে যাচ্ছেন এবং প্রতিরক্ষা উপদেষ্টার সাথে বিভিন্ন জিনিস আলাপ করছেন, সেখানে পলিটিক্যাল লোকজন আসছে যাচ্ছে। সেটা একটু হয়ে যাওয়ার পরে আমি সেনাপ্রধানকে বললাম স্যার আপনি কি উপরের দিকে যেতে চান, তাহলে আমরা এভিডেন্স নষ্ট না করে সেখানে যাই। উনি বললেন চলো। জেনারেল হাকিম বাকি সবাই নিচে থাকলো, সেনাপ্রধান, আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পরে আমি কোনো কিছু দেখেন, আমি বললাম স্যার আপনি
আপনি ফিল করতে পারেন নাই, আপনি আজকে সেনাপ্রধান, আপনি ফিল করতে পারেন অ্যাকচুয়ালি আমাদের অফিসারদের মধ্যে কতটুকু কষ্ট। আমরা শুধুমাত্র ভদ্র বলে, এবং যেটা ভুল, আমাদের মনে হয় ভদ্র থাকা উচিত না, ভদ্র বলে এতক্ষণ পর্যন্ত আমরা 48টা ঘন্টা সবকিছু সহ্য করে আছি। আপনার কি একবারও মনে হয় না স্যার যে জিনিসটা অন্যায় হয়েছে, আপনাকে নিয়ে প্লে করছে পলিটিক্যাল লোকজন? আপনি যাদেরকে পাওয়ারে আনছেন তাদেরকে আমার স্বাভাবিক অবস্থায় এই কথাগুলো বলবার মতন হয়তো সাহসও থাকবার কথা না, বাট তখন আমাদের সবার মধ্যে মাথায় আগুন জ্বলছে। বললাম যে স্যার আপনার কি এখনো সাহস নাই যে আপনি অফিসারদের সামনে হবেন, তাদের সাথে কথা বলবেন? উনি প্রচন্ড রকমের বিব্রত বোধ করছেন, কারণ সম্ভবত ওনার জীবনে কেউ ওনাকে সেটা বলে নাই। তো তখন হাকিম স্যার যে এসেছে, স্যার ঠিক আছে, ও একটু বলে না ঠিক আছে, তো কি করতে বলো তুমি সুমন? বললাম যে স্যার আপনি অফিসারদের সাথে কথা বলেন সাহস করে, তাহলে অন্তত যে জিনিসটা হবে, আমরা যেইভাবে বিক্ষুব্ধ হয়ে আছি, আমরা আর বড় কোনো অঘটন হয়তো ঘটাবো না, মানে নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি হবে না। তো যদি আপনি আর্মির রেশন খেয়ে থাকেন, এই আর্মিকে বাঁচানোর জন্য, তার কালচারটাকে বাঁচানোর জন্য, ইউ মাস্ট টক টু দ্য অফিসার্স। পারলে সৈনিকদেরও নিবেন, কথা বলেন। তো তারপরে 2-3 মিনিট ভিতরে উনি দেখলেন, চলে আসলেন, উনি তখন লাল হয়ে গেছেন, ঘামছেন প্রচন্ড। আমি তখন সব অফিসারের মনে একটা যে চলে যাক, আমাদের র্যাঙ্ক বা অন্যান্য কিছু ইম্পর্টেন্ট না, চাকরি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কেন এই হত্যাকাণ্ডের বিচার করতে পারলাম না। বিকজ বাইরে আমরা ক্লিয়ার যে সমস্ত অফিসারকে হত্যা করা হয়েছে, আমরা ডেড বডি পাচ্ছি না, কোনো না কোনো ভাবে সেটা লুকানো আছে। তো এইভাবে তখন কিছু হয় নাই, আমরা রাতের মধ্যে সবকিছু সিকিউর করে বিভিন্ন পয়েন্টে গার্ড বসে আমরা থাকলাম, এবং পরের দিন সকালবেলায় আমরা বিভিন্ন হাসপাতাল, ওখানে সদর হাসপাতাল আছে, সেই সব জায়গায় কিছু বিডিআর সৈনিককে পেলাম যারা সেখানে আহত হিসেবে আছে বা অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছে, প্রায় ধরেন 150-র মতো। এবং আমরা সেখানে ওটাকে আমরা বলি ফক্সহোল, আপনি যে কোনো রুমের উপরে ছোট একটু জায়গা থাকে, সেই সমস্ত জায়গা থেকে আমরা 17টা মেশিন গান এবং প্রায় 25,000-এর মতো গুলি পেলাম। হয়তো সেটাকে ভয় রেখে দিছে, অথবা লুকায় রাখছে, অথবা হাসপাতালে যারা আছে তাদের মধ্যে কেউ। সুতরাং আমরা সাথে সাথে হসপিটালে যারা ছিল সেই প্রত্যেককে আমরা আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু করলাম। 2-3টা জিনিস, একটা হচ্ছে কিভাবে এবং কেমন করে ঘটনা হয়েছে, তোমরা কি জানো যে ওনারা কোথাও বন্দী আছেন কিনা, অথবা ওনাদেরকে যদি হত্যা করা হয়ে থাকে এই শহীদদের লাশ কোথায় থাকতে পারে। তো কেউ কিছু বলতে পারছে না। তো সেই অবস্থায় এই 150-এর মতো লোকে জিজ্ঞাসাবাদের প্রত্যেকে যেহেতু আলাদা আলাদা ভাবে করছে বিভিন্ন অফিসার নিয়ে, তো আমরা 4 জনের বক্তব্য, তাদের মধ্যে থেকে তাদের ডিএডি বলে একজন, এবং বাকি বিভিন্ন স্তরের সৈনিক, তাদের বক্তব্যে আমরা একটা কোলাবোরেট করার মতো জিনিস পেলাম। হ্যাঁ, একজনের সাথে আরেকজনের বক্তব্য ফিটিং করে যাচ্ছে, তার মানে এদের কথাগুলো আমরা নিতে পারি যে তারা সত্যি কথা বলছে। সেখান থেকে যে ইনফরমেশন গুলো পাইলাম সেগুলো ডক্টর কনক সারোয়ার, আমি বলি আপনার কাছে সেগুলো ভয়ঙ্কর লাগবে। সেগুলো হচ্ছে কারা কারা এর মধ্যে জড়িত, প্ল্যানিং থেকে শুরু করে হত্যাকাণ্ডের সময়, এবং আমরা যখন বাইরে বসে অপেক্ষা করছি সরকারের উপর ভরসা করে আওয়ামী লীগ সরকার সেটা সমাধান করে দিবে, তখন পর্যন্ত রাজনৈতিক লোকজন, ছাত্রলীগের লোকজন, তারা কিভাবে ভিতরে ঢুকে যেই সমস্ত অফিসার তখনও জীবিত ছিলেন, রাত পর্যন্ত কোথাও না কোথাও লুকায় থেকে জীবিত ছিলেন, তাদেরকে কিভাবে তারা খুঁজে খুঁজে মারছে, সেগুলার একটা ধারণা আমরা পাই, যেটাকে আমি আবারও বলি করবেট করা, বা যেটাকে আমরা বলি যে একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যকে মিল আমরা খুঁজে পাইছি। অর্থাৎ ছাত্রলীগ যুবলীগের ছেলেরা হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। হ্যাঁ, এখানে যে ধারণাটা আমরা পাই এবং আমাদের বিশ্বাস ছিল, রাফলি 13,000-এর মতন বিডিআর সদস্য সেখানে ছিল সেই বিডিআর ডে প্যারেড সেই উপলক্ষে। তার মধ্যে থেকে সব মিলাই হয়তো বড় জোর 400 প্রত্যক্ষভাবে সেই মিউটিনি, বিদ্রোহ, গোলাগুলি, হত্যাকাণ্ড তাতে জয়েন করছে। বাকিরা কিন্তু বাধ্য হয়ে অথবা ভয় পেয়ে জয়েন করছে, এবং তাদের মধ্যে থেকেও বেশিরভাগ কিন্তু আপনার সন্ধ্যার মধ্যে সুযোগ পেয়ে তারা অস্ত্র তাদের বিছানার বা অন্যান্য কাছে রেখে তারা টপে পালায় গেছে, যারা ভয় জয়েন করছিল প্রথম রাতে। আর আসল যারা হত্যাকাণ্ডের হতা তারা কিন্তু পরের দিন পালাচ্ছে। তো তার মানে এরা যদি আমি ধরি 400, তার সাথে যোগ করেন আপনি ভারতের ব্ল্যাক ক্যাটের একটা স্কোয়াড, কিলিং স্কোয়াড যারা জয়েন করেছে, এই জিনিসগুলা আমার বক্তব্য না। যাদেরকে জেলে এখন আটকে রাখা হয়েছে বিডিআর সদস্য, তাদেরকে সঠিকভাবে তাদের সাথে যদি কেউ কথা বলে, তাদেরকে বলা হয় তোমরা সত্যিটা বলো এখন, তারা তখন হয়তো সত্যি বলছিল, সেটা আসে নাই মিডিয়াতে বা সেটা কাগজে কলমে আসে নাই, তাদের সাক্ষীতে আসে নাই। এখন যদি বলা হয় আপনারা সেই একই জিনিস শুনতে পাবেন। তো 2 স্কোয়াড হচ্ছে ব্ল্যাক ক্যাট। ছাত্রলীগ যুবলীগের সেটা হচ্ছে মনে রাখবেন, যুবলীগের তখন মানে অবিসংবাদিত নেতা হচ্ছে মির্জা আজম, নানকও ছিল, বাট প্ল্যানিং এর পার্ট থেকে শুরু করে তাপসের হাতে ছিল। তাপস প্রথম থেকে এদের সাথে কথা বলছিল, শেখ ফজলুল তাপস, এবং অতীত প্রধানমন্ত্রী, তৎকালীন নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিনিসটা অবহিত করা সেই চ্যানেলে ছিল। নানকের কাজ ছিল নানক তাদেরকে বলছিল, 3টা মিটিং এসে জয়েন করছিল তাদের সাথে, যে ঠিক আছে তোমরা করো, আমরা বাইরে থেকে লোক অ্যারেঞ্জ করবো। বাইরে মানে সেটা দেশের ভিতরের বাইরে হতে পারে অথবা ইন্ডিয়া থেকে, সেই জিনিসটার লিঙ্ক ছিল নানক।
আর মির্জা আজমের কাজ ছিল যুবলীগদের লোকজনকে নিয়ে ভিতরে আসা সিক্রেটলি, সেখানে তাদের ইউনিফর্ম চেঞ্জ করে যে বিডিআর এর ইউনিফর্ম পরায়, এই সার্চ অপারেশন করা। তার মধ্যে যেমন কর্নেল গুলজার, তার হত্যাকাণ্ডটা সম্পূর্ণভাবে মির্জা আজম করেছে ভিতরে খুঁজে বের করে, যেটার বর্ণনা আমরা ওই চারজনের যে বক্তব্য সেখান থেকে কোরাবট করতে পারি। তো আমরা যখন এই জিনিসগুলো শুনলাম যে কতগুলো মিটিং হয়েছে তার আগে, তার মধ্যে এই চারজনের মধ্যে সবাই যে প্রত্যক্ষভাবে মিটিং ছিল তা না, তা দুইজন শুনেছে, বাকি দুইজন সেই মিটিং গুলোতে ছিল। কিভাবে ভিতরে হত্যাকাণ্ডগুলো হয়, সংঘটিত হয়, সেখানে পলিটিক্যাল এর বাদেও লিঙ্কেজটা কি, কারা কারা ভিতরে আসছে, এবং সাহারা খাতুন যে ভিতরে গেছিলেন, অনেকে বলে উনি প্রচন্ড সাহস নিয়ে গেছিলেন। দ্যাট ওয়াজ জাস্ট ডিসকাস করার দরকার ছিল যে তোমাদের পালানোর পথটা আমরা কিভাবে করে দিব, আর কিছু না। তো সেই জিনিসগুলো আমরা তাদের কাছ থেকে শুনি। একটা ধারণা, বাট কেউ তখন বলতে পারে না তাদের মধ্যে থেকে যে কোথায় যদি অফিসাররা নিহত হয়ে থাকেন তাদের লাশগুলা কোথায় আছে, তো বলতে পারে না। তো আমরা পরবর্তীতে লাশগুলার সন্ধান পাই, শহীদদের দেহগুলাকে। আপনারা কোনো ভাই আপনিও সেখানে মিডিয়া নিউজ কভার করেছে, আপনি জানেন যে কত নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং কিভাবে লাশগুলাকে কত অপমানিত ভাবে তাদেরকে দাফন করা হয়েছে। আমাদের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় বলেন যে আমি তো বুঝি স্বজন হারানোর বেদনা বর্ণনা কিছু, উনি কিছু বোঝেন না। ওনার একমাত্র, আপনি যদি ওনার 1991 সালে নির্বাচনের আগে স্পিচটা শুনেন, সেখানে কিন্তু বাংলাদেশের লোকজন পরিষ্কারভাবে বুঝতে পারছে যে উনি পাওয়ারে আসতে চান শুধুমাত্র তার বাবা মার হত্যাকাণ্ডের বিচার করা না, প্রতিশোধ নেওয়ার জন্য, সেটাই তার উদ্দেশ্য। তো এখন এবং পার্থক্য আছে, যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা কিন্তু 30,000 মুক্তিযোদ্ধাকে মেরে যারা জাসদ ছিল তাদেরকে মারবার দায় তারা শহীদ হন নাই, তারা নিরপরাধ অফিসারদেরকে সেখানে মারা হয়েছে। বিকজ পতিত শেখ হাসিনা সে চেয়েছে আর্মির উপরে তার রাগটা ঢালবার জন্য, আর্মিকে সাইজ করার জন্য এটাকে মারতে হবে। তো আমাদের এইখানে আমরা যখন শহীদদের লাশগুলো পাইলাম, তখন আমাদের সবার বুক ফেটে গেল, মানে আমরা অনেকে নিজেদেরকে ধরে রাখতে পারি নাই। দেন আসলো মিডিয়ার পার্টটা আসলো, সেখানে যে ব্যবস্থা হচ্ছে, আমাদেরকে পরিষ্কারভাবে বলা হলো যে তোমরা মিডিয়া এখানে অ্যালাউড না, তোমরা মিডিয়ার সাথে কথা বলবা না। বাট দ্বিতীয় দিন থেকে আমার কাছে মনে হয়েছে যে না, মিডিয়া জিনিসটা জানা উচিত। তো আমি সিএনএন, বিবিসি, বাংলাদেশি যেই মিডিয়া ছিল তাদেরকে এবং ভারতীয় কিছু মিডিয়া যারা আসছে সবাইকে আমি যতটুকু সম্ভব বলবো, ঘটনাটা বলবার চেষ্টা করেছি। বিকজ সবারই ফোকাস ছিল যে প্রথমে আসবে দরবার হল এবং ডিজির বাসভবন, সেখানে যে নৃশংস ঘটনাগুলো সেগুলো তারা দেখবে, অফিসার্স মেসেজ যাবে। তো আমি চেষ্টা করেছি যতটুকু কভার করে, এবং আমাদের কাছে তখন পর্যন্ত যে তথ্য ছিল সেগুলা খুব কনডেন্সড ভাবে বলবার জন্য। বাট দেখা গেল 2 দিনের মাথায় আমাকে বলা হলো যে তুমি কেন মিডিয়ার সাথে কথা বলতেছো এই জিনিসগুলো, তুমি কি জানো যে ডিজির পরিবারকে কিভাবে হত্যা করা হয়েছে? আমি বললাম যে না স্যার, আমার সামনে এটা হয় নাই, বাট যাদের সামনে হয়েছে তারা আমাদের সাথে কথা বলেছে এবং আমার কাছে প্রমাণ আছে স্যার। তখন আমরা সেগুলোকে রেকর্ড করে রাখছিলাম আমাদের মোবাইলে। আনফরচুনেটলি সেই পার্টে পরে আসছি, সেই এভিডেন্স গুলো আমরা যার কাছে জমা দিই, সেই উনি আর্মির একজন জেনারেল, উনি সেগুলো আমাদের কাছে আর অ্যাক্সেস দেন নাই। তো মিডিয়া বন্ধ হয়ে গেল, মিডিয়ার সাথে কথা বলা যাবে না, আলাদা পিআর সেল হবে। ওকে, দেন সেনাপ্রধানকে যেহেতু বলা হয়েছিল যে উনি কথা বলবেন অফিসারদের সাথে, তো পরে শুনলাম যে না, প্রধানমন্ত্রী এবং উনি ওনারা দুইজনে একসাথে সেনাকুঞ্জে অফিসারদের সাথে কথা বলবেন। সেটা ছিল সম্ভবত মার্চ মাসের 1 তারিখে। বাই দেন 4টা দিন পার হয়ে গেছে। তো সেই আপনারা জানেন, আমি সেই বিস্তারিততে যাব না, যে সেখানে অফিসাররা খুব ভদ্রভাবে তাদের আবেগটা ধরে রেখে কিন্তু প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করছিল যে আপনি এটার বিচার করেন, এবং কিছু প্রশ্ন রাখছিল যার উত্তর শেখ হাসিনার কাছে ছিল না, বিকজ অ্যাপারেন্টলি তার কাছে ছিল না, বা সে তো জানে। আপনি একটা জিনিস চিন্তা করেন, বিডিআর প্যারেড বা বিডিআর ডে যে নৈশভোজ, সেটাতে এত বছর হয়ে গেল প্রতি বছর দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান জয়েন করেন, সেখানে দুইজনে একজন, উনি সেটাতে জয়েন করলেন না। তার আগে আমাদের ধারণা ছিল যে ঠিক আছে, হয়তো আওয়ামী লীগের লোকাল লেভেলের লোকজন দিয়ে বিদ্রোহের সাথে ছিল। বাট পরে আমরা যখন জানি, আমি এসএসএফ এর এক অফিসারের সাথে কথা বলি, সে আমাকে বললো স্যার এখানে 24 তারিখে দুপুরে তাপস পিএম কে রিং করে কিছু জিনিস বলে, তখন পিএম তাকে বলে যে আমি না বলে তুই যদি আবেদিন ছিল ডিজিএসএসএফ, তুই আবেদিন বললে পরে জিনিসটা আমি সিনে থাকি না। মানে উনি বলতে চাচ্ছেন যে তোমার যে ইনফরমেশনটা আমি যদি জেনারেল আবেদিনকে বলি, একটা প্রমাণ থেকে যায় যে আমি নিজে থেকে যাইতে চাই নাই সেই ডিনার, নৈশভোজ যেটাকে আমরা বলি বড়খানা বা বিভিন্ন জিনিস বলা হয়, প্যারেডের পরের দিন যেটা হয়। তো কি তাহলে জিনিস হয়ে থাকতে পারে? দেখা গেল জেনারেল আবেদিন রেড বুক অনুযায়ী, এসএসএফ এর রেড বুক অনুযায়ী উনি পিএম কে বললেন যে না, এখানে কিছু অসন্তোষ আছে যে কারণে গন্ডগোল হতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যাবেন না।
এবং এসএসএফ এর রেড বুক ফলো করে যদি কোনো কথা বলে সেটা বাংলাদেশে যে কাউকে মানতে হবে, এখন পর্যন্ত সিস্টেমটা। তো প্রধানমন্ত্রী উনি কিন্তু ভিতরে ভিতরে খুশি উনি যাবেন না, বিকজ উনি জানেন যে পরের দিন একটা কিছু সকালে ডিজির দরবারের সময় একটা কিছু হবে। বাট যখন আমরা ফিরে আসি সেই 1 মার্চে শেখ হাসিনা যখন কথা বলতেছে অফিসারদের সাথে, সে সেই একই নাটক, আমার মা বাবা হতে হচ্ছে, আমি জানি স্বজন হারানোর বেদনা। তুমি কি জানো স্বজন হারানোর বেদনা? তোমার স্বজন যারা মারা গেছে তারা 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করার কারণে দেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে গেছে, তার কিছু একটা অংশ সাহস করে সেই সেনা অফিসাররা পরিবর্তন ঘটেছে। আমি কখনো নিরীহ কাউকে হত্যা করা সাপোর্ট করি না। বিডিআর বিদ্রোহের সময় যারা শহীদ হলেন তারা কোন লোককে খুন করছে? তারা কোন মুক্তিযোদ্ধা বা কোন পরিবারের কোল খালি করছে? করে নাই। তো উনি বের হয়ে আসলেন, বাট সেই যে জিদি মহিলা, সে সাথে সাথে সেনাপ্রধানকে বললেন এইটার ব্যাপারে, আমার বেইজ্জতি করার ব্যাপারে যারা আছে সবাই স্যাক করো, জেলে ভরো। সেনাপ্রধান তার হাতের পুতুল, সেই তাকে পাওয়ারে আছে, বা সে এখন হাতের পুতুল। আমরা সবসময় বলতাম যে জেনারেল মঈনু আহমেদের বদলে যদি বিএনপি সরকার জেনারেল রেজাকুল হায়দারকে পিক করতো, তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো, আমাদেরকে অনেক খারাপ কিছু দেখতে হতো না। যাই হোক, তো সেই মতন অফিসারদেরকে নজর রাখা হলো যারা কথা বলেছে। আপনারা জানেন পরবর্তী অনেককে অনেকভাবে অপমানিত করে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ডিসমিস করা, সবকিছু করা হয়েছে। আর আমার উপরে যেটা খবর আসলো তার 3 দিন পরে 5 তারিখে বৃহস্পতিবারে, আমি এতদিন আমরা এখানে আছি এক জামা কাপড়ে বলতে গেলে, আমাদেরকে বললাম ঠিক আছে আমি একদিনের জন্য বাসায় যাই। বিভিন্ন অফিসার বললো যে ঠিক আছে শুক্রবারটা বাসা থেকে আবার আমরা ফেরত আসি। ওকে, কিছু অফিসার পারমিশন পেলাম। আমি যখন এসে আমার স্বর্ণালীতে বাসার আমি 6 তলায় আমি ঢুকতেও পারি নাই, একজন অফিসার সে এসে বললো যে স্যার লগ এরিয়াতে তো আপনাদের কিছু কাগজ ফিল আপ করতে হবে, যারা আপনারা তখন কোনো পারমিশন ছাড়া সেদিন বের হয়ে গেছিলেন, একটু যদি আসলে। আমি বললাম যে প্লিজ আমাকে 5 মিনিট সময় দাও, আমি একটু আমার বাচ্চাদের সাথে আর ওদের মার সাথে দেখা করে আমি এখনই আসছি। বাট আমার মাথায় একটা খটকা যে এটা কি জিনিস, আমার তার কারো তো জানবার কথা না যে আমি এই সময় বাসায় আসছি। তো আমি আমার ওয়াইফ নিম্মিকে বললাম যে দেখো আমি যাচ্ছি লবেরিয়াতে, হয়তো ফেরত আসবো, বাট যদি কোনো কারণে না আসি, আমি 2 জনের কথা বললাম যে তুমি এই 2 জনকে ফোন করে বলবা যে আমাকে সম্ভবত ডিটেইন করা হয়েছে কোনো না কোনো কারণে, আর বাসা থেকে তুমি চলে যাইতে পারো না যাইতে পারো, সেফটির জন্য সেটা তোমার ব্যাপার। আমি লবেরিয়াতে গেলাম, সেখান থেকে বেরোয় পানিও খাওয়ার সুযোগ পাই নাই। সেখানে আমাকে বসানোর পরে সেখানে 2 জন অফিসার যারা লগ এরিয়ার না পরিষ্কার ভাবে, তারা আমার সাথে কথা বলে স্যার এই বলে টলে, স্যার কিছু জিনিস আছে তো আপনাকে তো আমরা চিনি, তো একটু ডিজিএফআই অফিসে চলেন, আমরা কিছু কথা বলবো, কিছু ইনফরমেশন জানলে যারা সত্যিকার ভাবে এই কাজে উস্কানিগুলো দিয়েছে, বিদ্রোহ তারপরে অফিসারদের মধ্যে সম্প্রীতি নষ্ট করার জন্য, সেটা কিছু ইনফরমেশন আমরা পেতে পারি। আমি বললাম যে দেখো তুমি কি আমার ইউনিটকে বা আমার সিও কর্নেল মাইনুরকে জানাইছো, আমার ব্রিগেড কমান্ডারকে তোমরা জানাইছো যে তোমরা আমাকে অ্যাকচুয়ালি ইন্টারোগেট করবা? দেন তাদের ফেস চেঞ্জ হয়ে গেল, 4-5 জন চলে আসলো, আমাকে জাস্ট সেখানে ব্লাইন্ড ফোল্ড করা সেটা করে ফেললো, যেটা আপনি চিন্তা করতে পারবেন না স্বাভাবিক অবস্থায় আর্মিতে আমরা নিজেরা একজন আরেকজনকে করি। আমি 75-এর ঘটনা শুনেছি, সেই সময় এই ধরনের কিছু হয়েছে, দেন তারপরে আমরা সেটা কল্পনা করতে পারি না। আমি সেখানে উচ্চবাচ্য করলাম না, দেন আমাকে সেখান থেকে নিয়ে যায়, এবং দূরত্ব, আর যেহেতু আমাদের স্বর্ণালী বিল্ডিংটা ডিজিএফআই হেডকোয়ার্টার একদম পিছনে, অলমোস্ট দেয়ালে লাগানো, তা আমি বুঝতে পারলাম যে তারা আমাকে ডিজিএফআই বিল্ডিং এ নিচ্ছে, এবং আমি কোর্সে যাওয়ার সময় ডিজিএফআই ক্লিয়ারেন্স নিতে হয়, সেখানকার এলিভেটরে যে একটা অটোমেটেড কলিং আছে সেটা আমরা জানি। তো বুঝতে পারলাম আমি ব্লাইন্ড ফোল্ডেড, কিন্তু যে আমাকে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে আমাকে 1.5 দিন রেখে যত ধরনের টর্চার করা যায় সবকিছু করে 2টা জিনিস তারা জানতে চাইলো। এক হচ্ছে আমি মিডিয়ার সামনে কার প্ররোচনায়, সেটা কি কোনো বিরোধী দলের প্ররোচনায় বা বিএনপির প্ররোচনায় কথা বলেছি কিনা, এই ধরনের মিডিয়াতে এই ধরনের ইনফরমেশন গুলো। একটা ভিডিও ক্লিপ আছে, আমি শেয়ার করবো হয়তো, সেটা হচ্ছে যে আমি সিএনএন এর সাথে যে ইন্টারভিউতে যে ইনফরমেশন দিলাম সেটা কার প্ররোচনায়। আর 2 নম্বর হচ্ছে যে আমি যে সেনাপ্রধানকে অফিসারদের অ্যাড্রেস করবার কথা বললাম, সেটা আমি কার প্ররোচনা করেছি, বিকজ দ্যাট ক্রিয়েটেড আ মেস। তো আমি স্বাভাবিকভাবে বলেছি আমি কারো প্ররোচনায় না, সেটা নিজ দায়িত্ববোধ থেকে করেছি। ইফ ইউ লাইক ইট অর নট, এটার জন্য আমি রেসপন্সিবল, নাথিং এলস। তারা আমাকে ইভেন ইলেকট্রিকিউটেড করা, মানে পায়ের 2 আঙ্গুল, বুড়ো আঙ্গুলে ওই ইলেকট্রিক ক্লিপ বসায় শক দেওয়া, এবং সেটা কতটুকু কষ্টকর সেটার ভুক্তভোগী যারা, তারা ছাড়া কেউ বুঝবে না। এবং 3 বার ইলেকট্রিকিউটেড করে তারা আমাকে। আমি হয়তো যদি কোনো কিছুর সাথে ইনভলভ থাকতাম, এত কষ্টের মধ্যে আমি সেটা স্বীকার করতাম, বাট আমি তো স্বীকার করি নাই। করবো কিভাবে, আর কিছু তো সেখানে ইনভলভ না। তো তারা যখন 1.5 দিন থাকবার পরে সেখানে হয়তো তারা চিন্তা করছিল বিভিন্ন, আর আমার স্ত্রী নিম্মি সে একটু বুদ্ধি করে যেটা করলো, একজনকে কন্ট্যাক্ট করেছিল, আমি সরি আমি নামটা এখন বলবো না, পরে হয়তো বলবো। তিনি কোনো না কোনো ভাবে সরকার এবং সেনাপ্রধানের সাথে কথা বললেন যে এই অফিসারকে আমি চিনি, এই অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং এসআইএনটিতে 2 বার করে চাকরি করেছে, যার 1400-র মতো অফিসার আছে, যার তার হাতে তৈরি। তার যদি কিছু হয়, এখন জুনিয়র অফিসাররা খেপে আছে, তারা কিন্তু তোমাদের ছিঁড়ে ফেলবে এই অফিসারের যদি আজকে কিছু হয়। তো আমি বিশ্বাস করি অফিসারের ভাই, হয়তো অতটা আমি আশা করবো না বা করতাম না,
বাট এটা হতে তারা ভয় পেয়ে পরের দিন রাতের বেলায় আমাকে সিএমএইচে নিয়ে যায়। এটা ছিল সিএমএইচে যে নিয়ে যায়, আমি তাকে চিনি। পরে পরবর্তীতে র্যাব 1 এর অধিনায়ক কর্নেল রাশেদ। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাকে যখন ইন্টারোগেট করা হতো, অফিসাররা যারা কথা বলছে আমি কিন্তু বুঝতে পারতাম, ব্লাইন্ড ফোল্ডে থাকা অবস্থায় গলা শুনে আমরা প্রত্যেকের গলা বুঝি, চিনি কে আমাকে ইন্টারোগেট করছে। 46 ব্রিগেডের একজন অফিসার প্লাস কর্নেল রাশেদের গলা আমি চিনতে পারি, বাট বাকি দুইজন কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলে যাচ্ছে, ইংলিশ করছে, এবং সেটা হচ্ছে ডডওয়ালা ইংলিশ, ইন্ডিয়ানদের ইংলিশ। তো আমি আবার সেটা কনফার্ম হওয়ার জন্য তারা যে প্রশ্নই করুক না কেন আমি উত্তরগুলো দিচ্ছিলাম বাংলাতে, এবং তারা বাংলা বুঝে না। তো আমার উত্তরের সময়, উত্তরের পরে কিন্তু পরবর্তীতে সাথে সাথে আরেকটা প্রশ্ন আসতো, বাট যখনই আমি এই দুজনকে বাংলায় উত্তর দিচ্ছি কিছুক্ষণ চুপ, মানে তারা নিজেদের মধ্যে বাকি অফিসারদের রিকোয়েস্ট করছে ট্রান্সলেশন করে দেওয়ার জন্য। তো এরা ইন্ডিয়ান অফিসার আমাকে, বাংলাদেশি একজন সামরিক বাহিনী অফিসারকে বিজিএফআই হেডকোয়ার্টারে, স্বাধীন দেশের হেডকোয়ার্টারে বসে তারা আমাকে ইন্টারোগেট করছে। সেটা আমার কাছে প্রচন্ড ভয়ঙ্কর একটা জিনিস মনে হয়েছে, যেটা আমরা কখনো চিন্তা করতে পারি না। দেন ফিরে আসি, আমাকে সিএমএইচে নিল, সেখানে ভোর রাত পর্যন্ত রাখবার পরে আমাকে একটা ডিসচার্জ সার্টিফিকেট দিল। কি আমি নাকি মানসিকভাবে এই বিডিআরের যে ভয়ঙ্কর অবস্থা সেটা দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়াতে অসুস্থ হয়ে যায়, তারা সাইকিক ওয়ার্ডে আমার ট্রিটমেন্ট শেষে আমাকে এখন রিলিজ করে দিচ্ছে। মানে তারা এই যে 2টা দিন আমি গায়েব ছিলাম সেটাকে কভার আপ করলো কিভাবে, যে আমি সেখানে, এবং আমার কাছ থেকে একটা করার নিল তারা এগ্রিমেন্ট, একটা কাগজে, যে এই ঘটনা নিয়ে আমি কখনো কিছু বলবো না। আমি বললাম কাগজে সাইন করার দরকার নেই, তোমরা আমাকে যে ভয় দেখাইছো, যে কষ্ট দিছো, আমি জিন্দেগিতে তো কারো কাছে বলার সাহসই রাখতে পারবো না। আর ফেরত আসলাম, নিম্মিকে বললাম যে দেখো এটা হয়েছে, আমরা তো কারোর সাথে আলাপ করতে পারবো না, কি করবো? বললো যে রিজাইন করো। আমি বললাম যে ঠিক আছে। সেটা পরবর্তী সেই জিনিস, তার পরবর্তীতে আমাকে রিজাইন না করে বরঞ্চ আমাকে অন্য একটা সংস্থায় পোস্টিং দেওয়া হয়, এবং সেখানে যার পরে যে ঘটনাগুলো আমাকে, যে এই যে জিনিসটা এখানে শুরু আমার দুর্গতির, এবং সেটা পরবর্তীতে হয়েছে। ফিরে আসি বিডিআরের জায়গাটাতে। আপনি যদি বলেন আমার ওভারঅল অ্যাসেসমেন্ট, প্রথম দিনে ফোন জেনারেল 46 ব্রিগেড কমান্ডারের ফোনটা পাওয়ার পর থেকে শুরু করে আমরা সেখানে যে 1 মাসের মতো ছিলাম, সেটাকে যদি একটা বার্ডস আই ভিউ দিতে বলেন, আমি বলবো এই ঘটনাটা বিডিআর এর মধ্যে কিছু সংখ্যক লোকের অসন্তোষকে পুঁজি করে আওয়ামী লীগ এটা ঘটাইছে। এটাতে শুধুমাত্র আওয়ামী লীগের দ্বিতীয় স্তরের নেতা, যাদেরকে আমরা বলি তাপস নানক, মির্জা আজম, তারা, আপনারা জানেন ওরা কি করে এখন পর্যন্ত, টিভি ভবন ওরা আগুন জ্বালায়, বলে যে বিএনপি সবসময় একটাই কাজ। সে সাথে অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও জানতো, সে জানতো লাস্ট মোমেন্টে। ধরেন যদি আপনি মনে করেন সে জানতো না, আমি আমার ধারণা নিয়ে কথা বলছি, এটা কোনো প্রুফ নাই, আচ্ছা বলেন যে জানে আমরা আর্মিতে চাকরি করি কেন, ইউনিফর্ম করি কেন, একটাই তো কন্ডিশন যে যখন বিপদ হবে, এবং পৃথিবীর প্রতিটা সভ্যতায় একই নিয়ম, একটা হোস্টেসকে রেস্কিউ করবার জন্য যদি 100 জনও রেস্কিউয়ার মারা যায় সেটা দোষের না, বিকজ স্পিরিটটা হচ্ছে যাকে হোস্টেজ করা হচ্ছে তাকে উদ্ধার করতে হবে। আর এখানে এতজন হোস্টেজ শুধুমাত্র অফিসার না, তাদের পরিবার, যারা রেট হয়েছে অনেকে, যেগুলো আমরা পরে জানতে পারি, আপনারাও হয়তো জানতে পারছেন। তো সেখানে তো স্বাভাবিকভাবেই তাহলে আমি যে বেতন দিয়ে টাকা নিচ্ছি, একটা গাড়িতে চড়ে বেড়াচ্ছি, এখন নাকি অনেক সুবিধা দেওয়া হয়, সেগুলো নিচ্ছি কেন আমি? এই একটা দিনের জন্যই তো, অথবা যেদিন আমরা বহিঃশত্রু থেকে দেশ আক্রান্ত হবে সেই দিনের জন্য। তো কেন আমি সেখানে আমার হালাল যে কাজটা, আমার যেই জন্য আমি ট্রেনিং নিয়েছি সেই কাজটা না করে সরকার আমাকে আটকায় রাখলো? বিকজ তাদের এনশিওর করার দরকার ছিল যে বিডিআর এর ভিতরে যেই অফিসাররা আছে তারা সবার মৃত্যু হবে, একই সাথে তারা বাকি যেই অফিসার তাদের উপর একটা দৃষ্টান্ত রাখবে, যে দেখো, মানে ইনডাইরেক্টলি জিয়ার মুচকি হাসির মতন, যে আমার সাথে লাগতে আসলে 75-এ লাগতে আসছো, আজকে শোধ দিলাম, আমাদেরকে 2007-8-এ আমাদেরকে বিভিন্ন অপমান করছে মামলা দিয়ে, সেটা আর তোমাদের বেয়াদবি, এখন আর যদি সাহস করো একই পরিণতি হবে। এটা ছিল বেসিক্যালি তাদের টার্গেট, এবং একই সাথে আর্মিকে ভেঙে দেওয়া, ইউনিটকে, কোহেশনকে ভেঙে দেওয়া। যে মেজর সুমন, আমি অন্য প্রসঙ্গে যাবো, তার আগে আপনার বক্তব্য থেকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে ব্ল্যাক ক্যাট, ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাটের বিষয়টা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এবং আপনি বলছিলেন যে মির্জা আজম কর্নেল গুলজার সাহেবকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, এই দুটো বিষয়ের কি প্রামাণ্য কিছু আপনার কি পেয়েছিলেন? আচ্ছা, আমার প্রথমে আমি শেষের প্রশ্নটা আসি। মির্জা আজম যে কর্নেল গুলজারের হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেটা আমরা যে 4 জনের সাথে কথা বলেছি ইন্টারোগেট করে, তাদের মুখ থেকে, এবং তারা কোরাবরেট করেছে, তাদের বক্তব্য আমরা মিল খুঁজে পেয়েছি, কোন জায়গায়, কোন ম্যান হল, তারপরে কোথায় নিয়ে যাওয়া হয়, সেই জিনিসগুলো কিন্তু একই ধরনের বক্তব্য এসছে, আমি নিজে দেখি নাই, বাট সেটা থেকে আমরা সেই বক্তব্যটা আমি বলছি। এবং আমার বিশ্বাস আছে আপনারা যাদেরকে জেলে ভরে রাখছেন তাদের সাথে আবার যদি কথা বলা হয়, প্রশাসন কথা বলে, সত্যিটা বের হয়ে আসবে। এবং মির্জা আজমের কথাটা সেখানে আসবে। মির্জা আজম হচ্ছে সেই ধরনের লোক যে তার নারী ঘটিত অনেক কেলেঙ্কারি আছে, বাট তার উপরে বড় কথা হলো সে মনে করে তার আত্মীয় শোধ নেওয়ার দায়িত্ব আল্লাহ তাকেই দিছে, উপরে আল্লাহর কোনো বিচার নাই। তার আত্মীয়কে যে র্যাব ন্যায় বিচার করেছে সেটার শোধ তাকে নিতে হবে, পসিবলি আমরা সেটা তার সাথে ঘটনা বিভিন্ন সময় সেই জিনিসগুলো বুঝি, বাট এক্সাক্ট দালিলিক বা যে প্রমাণ সেটা সেই 4 জন দিতে পারবে।
আর প্রথমটাতে আসি, মানে ওই চারজন তাদের বক্তব্যে বলেছে যে তারা মির্জা আজমকে দেখেছে। মির্জা আজম যুবলীগদের লোককে নিয়ে আলাদাভাবে ওই সমস্ত এলাকা থেকে বলেছে যে তোমরা সরে যাও, বাকি বিডিআর এর যে যারা সত্যিকারের বিদ্রোহী ছিল তাদেরকে সরাই। মির্জা আজম তার লোকদেরকে নিয়ে খুঁজেছে এবং লোক যুবলীগ ছাত্রলীগের এরা কিন্তু বাইদেন বিডিআর এর ইউনিফর্ম তারা পরে নিয়েছে এবং তাদের হাতে বিডিআর এর অস্ত্র এবং দ্যাট টু সাবমেশিন গান তাদের হাতে, সেগুলো নিয়ে তারা খুঁজেছে এবং তারা আনফরচুনেটলি কর্নেল গুলজারকে পেয়েছে। তো এই মির্জা আজমের ক্ষোভের এই কারণটা কি, মূল কারণটা কি, এত ক্ষোভ কেন তার? দলীয় স্যার, আপনার প্রথমে মনে আছে যে মির্জা আজমের আত্মীয় বাংলাদেশের একজন জঙ্গি সংগঠনের জি হোতা, আমি সেই নাম জিনিত নাম বলে এখানে আনতে চাচ্ছি না, বাট হোতা, এবং মির্জা আজমের উপর একটা প্রেশার ছিল, মির্জা উপর একটা প্রেশার ছিল ফ্যামিলি ভিউতে যে সেটা সত্যাকে নিতে হবে, র্যাবের উপরে, র্যাব তার সাথে অন্যায় করেছে। যেহেতু কর্নেল গুলজার সে অপারেশন উনি তখন পুরো ম্যাজিকের মতো উনি একজন প্রফেশনাল অফিসার, উনি সেই জিনিসগুলো রাইটলি পয়েন্ট আউট করে সেগুলো এক্সিকিউট করেছেন, সেই দোষ থাকে। আর প্রথম প্রশ্ন যেটা বলছেন ব্ল্যাক ক্যাটের জিনিসটা, ব্ল্যাক ক্যাটের জিনিসটা আমরা সেই একই বর্ণনা থেকে আসি এবং পরে আমরা যে ভিডিও ফুটেজ গুলা দেখি তার মধ্যে কিন্তু আপনারাও খেয়াল করবেন, যদি সিসিটিভি ফুটেজ গুলো যদি সেগুলো ধ্বংস করা না হয়ে থাকে সেগুলোতে হিন্দি কথা আছে এবং সৈনিকরা শুনেছে হিন্দিতে কথা বলছে, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা জানি ব্ল্যাক ক্যাটরা তাদের অস্ত্রটাকে কিভাবে ধরে, আমরা যে কোনো একটা পজিশনে ধরতে পারি, বাট ব্ল্যাক ক্যাটরা কিন্তু আলাদাভাবে অস্ত্র ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার সে মরে যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল অস্ত্র ধরা থাকবে। তো এই দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, যে কেন লোকে উর্দুতে কথা বলছে বা হিন্দিতে কথা বলছে, এবং তারা যে অস্ত্র যেভাবে ধরে আছে সেগুলো থেকে ইজিলি তারা দুইটা পিকআপ ব্যবহার করেছে পুরো অস্ত্র ব্ল্যাক ক্যাটসরা, এবং পিকআপ থেকে নামছে সাথে সাথে অস্ত্র এইভাবে ধরছে। দে আর দ্য ব্ল্যাক ক্যাটস। আপনি ব্ল্যাক ক্যাটস এর যে কোনো একটা ডকুমেন্টারি বা কিছুতে দেখবেন, দে আর দ্য ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাটস, ভারতের ব্ল্যাক ক্যাটস। এবং আপনাদের ইন্টারোগেশনের দ্বারাও এই বিষয়টা নিশ্চিত করেছে। ব্ল্যাক ক্যাটদের ইন্টারোগেশন করেন যাদের সাথে আমরা কথা বলেছি, তারা নিশ্চিত করেছে দুইটা জিনিস, একটা হচ্ছে হিন্দিতে কথা বলা, এবং যখনই এখানে পলিটিক্যাল লোকজন এসছে এই লোকজনগুলো দেখা যাচ্ছে তাদের সাথে কথা বলছে। আর আমরা এই অস্ত্র ধরা এবং কিছু কিছু অডিও যে তাদের কথাবার্তা, সেগুলো আমরা সিসিটিভির ফুটেজ থেকে আমরা সেগুলোকে ক্যাপচার করতে পেরেছি এবং বলেছি যে অনেক সৈনিকের ক্যামেরাতে তোলা ছোট্ট রিল 30 সেকেন্ড 40 সেকেন্ড, সেগুলো আমরা কিন্তু পরে ক্যাপচার করি, যে ক্যামেরাগুলো তারা ফোনগুলো ফেলে গেছিল, তার মধ্যে কিন্তু সেই জিনিসগুলো আছে যেখানে আমরা অডিওটা শুনতে পাচ্ছি কি বলছে। ওকে, আরেকটি প্রশ্ন, যে আপনাকে যখন ডিজিএফআই ইন্টারভিউ করে তখন ডিজিএফআই প্রধানকে বা কারা ইন্টারভিউ করলো আপনি তাদেরকে আইডেন্টিফাই করতে পারেন কিনা? যারা আইডেন্টিফাই করেছে তাদের মধ্যে থেকে একজনকে আমি সম্পূর্ণভাবে আইডেন্টিফাই করতে পারি, কর্নেল, পরবর্তীতে কর্নেল রাশেদ 22 রং করছেন। সে এখন কোথায়? আমি জানি না আসলে সে কোথায় আছে। সে পরবর্তীতে র্যাব 1-এ ছিল। তারপরে আমি কিছু লোক, মানে আমার কিছু ভয়ঙ্কর স্মৃতি যেগুলো, সেগুলো আমি অ্যাকচুয়ালি আমার এই কম্পার্টমেন্ট থেকে আলাদা রাখতে চাই, আমি তাদেরকে কখনো ফলো করবো না। আর যেহেতু আমি প্রথম 6 বছর পালায় আসার পরে বাংলাদেশ বা কোথাও কোনো ফোনে কথা বলি নাই, সুতরাং আমি ট্র্যাক করতে পারি না কে কোথায় আছে। হয়তো আছে, আর্মিতে এখন আছে, ব্রিগেডিয়ার জেনারেল বা হয়তো মেজর জেনারেল হয়ে যেতে পারে। সে হচ্ছে মেজর জেনারেল হামিদের কোর্সম্যান। তো এটা ডিজিএফআই চিফ কে ছিল? ডিজিএফআই চিফ কে ছিল আমাকে একটু ট্রেস ব্যাক করে দেখতে হবে, মেবি ইট ওয়াজ লেফটেন্যান্ট কর্নেল মোল্লা ফজলে আকবর, উনি ছিলেন সম্ভবত, বাট আমি চেক করে আমাকে কনফার্ম করতে হবে। ওকে, এটা আমার চেক করে নিব, অসুবিধা নাই। তো আপনারা ধরেন এই যে ইন্টারোগেট করলেন বা কথাবার্তা বললেন, একটি তদন্ত কমিটি হয়েছিল সে সময় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে, একটি তদন্ত কমিটি হলো, আপনারা এখানে অনেক ধরনের ফর্মাল কাজ হলো, ইনফর্মাল কাজ হলো, আপনারা কি করলেন? মানে তদন্ত কমিটিতে আপনারা কি ফেস করলেন, তদন্ত কমিটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জাহাঙ্গীর সাহেব এখন আবার অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত হয়েছে, তো এটা একটু যদি বলেন যে বিচার প্রক্রিয়ায় আপনাদের অংশগ্রহণ কি ছিল বা সেটি যথাযথ হয়েছে কিনা, কোথায় খাপলা বা কোথায় ঠিক আছে, এটা একটু যদি বলেন। ওকে, প্রথম কথা, তদন্ত কমিটি সরকার থেকে যেটা, সেটা কিন্তু এই আইনমন্ত্রী, আগে যে পতিত আইনমন্ত্রী আনিসুল হক, তার নেতৃত্ব হয়, এবং সেখানে কাজল ছিল মেইন আইনজীবী, কাজল একজন লোক, সেটা ছিল সরকারের। সেখানেও আমরা আমাদের এভিডেন্স এবং বক্তব্য দিয়েছি। আর আর্ম সেনাবাহিনীতে এই যে চাপ, অফিসারদের ডিমান্ডের কারণে সেনাবাহিনীর ভিতর থেকে একটা তদন্ত টিম হয়, যেটা হেড করেন লেফটেন্যান্ট জেনারেল, উনি কেএমজি ছিলেন, এখন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এখন উনি আমাদের সাথে বিডিআর এর ভিতরে, আমরা তো বের হতে পারছি না, উনি আমাদের সাথে বসলেন। আর সম্ভবত মার্চ মাসের 2 বা 3 তারিখে, না হ্যাঁ 2 বা 3 তারিখ উনি বসলেন। উনি বললেন তার আগের দিনই পিএমএস পতিত হাসিনার কথা বলেছে, অফিসারদের সাথে অপমানিত হয়েছে, তো অফিসারদের ডিমান্ডের কারণে এখন এটা হয়েছে, তোমরা কি আমাকে বিশ্বাস করো? আমরা বললাম যে স্যার, আমরা আপনাকে চিনি, আমরা আপনাকে বিশ্বাস করি, আপনার যথেষ্ট ভূমিকা ছিল যৌথ বাহিনীর সময়, সুতরাং আমরা মনে করি আপনি সামওয়ান স্ট্রং, আপনি সত্যিটা বের করে আনেন, আমরা আমাদের কাছে যে এভিডেন্স আছে এবং পাবো সেগুলো দিব, আমরা যে কোনো আদালতে সাক্ষী দিতে চাই। তুমি বললেন তখন যে দেখো, আমাদের একটা দায়িত্ব হচ্ছে এই এভিডেন্স গুলো নিয়ে সেটা বিচার করা, আরেকটা হচ্ছে কি
এটা তো আমরা তো সুশৃঙ্খল বাহিনী, তো আমাদের এমন কোনো কিছু এভিডেন্স বাইরে প্রচার করা উচিত হবে না যেটাতে সরকার বিব্রত হতে পারে। আর সরকার বিব্রত হলে দেখো আমাদের দেশ জনগণ সবার জন্য খারাপ। উনি লম্বা একটা বক্তৃতা দিলেন, আমরা কনভিন্স হয়ে গেলাম। তো আমাদের কাছে যে আমরা যে অডিওগুলোর কথা বলছিলাম, যে ভিডিওগুলো, যে বক্তব্য আমরা নিয়েছি সৈনিকদের কাছ থেকে, আমরা সমস্ত অফিসার আলাপ করলাম, সমস্ত অফিসার ছিল মেসে, প্রায় নিয়ার অ্যাবাউট 48 অফিসার্স সেখানে ছিল। আমরা এগ্রি করি এবং আমরা স্বেচ্ছায় সমস্ত এভিডেন্স এবং ঘটনার একটা প্রাথমিক বিবরণ প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ থেকে, যে পয়েন্ট থেকে ঢুকেছে, শুনেছে, যার সাথে কথা বলেছে, সেগুলো আমরা দিলাম ওনার কাছে। যেটা হচ্ছে আর্মির যেই তদন্ত কমিটি, তার কাছে দিলাম। এবং আমাদেরকে বলা হলো যে ওই বেসামরিক যে তদন্ত কমিটি, সেটার কাছে আলাদাভাবে কিছু দিতে হবে। বাট আমরা তো সব ওনার কাছে দিয়ে দিচ্ছি। আমরা বেসামরিক কমিটির জন্য দিলাম বিবৃতি, শুধু জবানবন্দি, সাক্ষীর জবানবন্দি, যে আমি ছিলাম 4 নাম্বার সাক্ষী রাষ্ট্রপক্ষের। তো জেনারেল জাহাঙ্গীরের কাছে দিয়ে আমরা খুবই খুশি, উনি ন্যায় বিচার করবেন। বাট পরবর্তীতে আমি যেটা শুনি, এবং আমি ব্যথিত, এবং জেনারেল জাহাঙ্গীরকে আমি বলছি যে আপনি আজকে অনেক ভালো পদে আছেন, আপনার আল্লাহ করুক আপনি তখন যে ভুলটা করেছেন এখন সেই ভুলটা করবেন না প্লিজ। তখন আপনি আওয়ামী লীগ সরকারের কাছে, শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করে আমাদের সেই যে এভিডেন্স এক্সিবিট গুলো ছিল সেগুলো আপনি নষ্ট করে দিয়েছেন স্যার। আমি আজকে ওপেনলি বলি, আজকে কি আপনি একটা এভিডেন্স কোনো রেকর্ড থেকে আমাদেরকে ফেরত দিতে দেখাতে পারবেন যে সেগুলো আছে? ইউ ক্যানট। এবং কিছু এভিডেন্স যেটা কোরোবরেট করে এবং যেটা শিখাই দিতে হবে এই সরকারি তদন্ত কমিটি, আপনি সেগুলা কাজল এবং আনিসুল হকের সাথে শেয়ার করেছেন, তারাও হয়তো সেগুলো ডিস্ট্রয় করে দিয়েছে। বাট বাই নাও তারা একটা গল্প বলার সুন্দর চমৎকার গল্প, যেখানে একজনের সাথে আরেকজনের কথা মিলবে, সেই মিলানো অনুযায়ী নিরপরাধ লোকজনকে জেলে ভরা হবে এবং অপরাধীদেরকে বের করে দেওয়া হবে, ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, সেগুলো আপনারা ব্যবস্থা করবেন এবং করেছেন। তো আমার আশা থাকবে, আমরা ভুল করি প্রত্যেকেই, ভুলটা যখন দ্বিতীয়বার হয় সেটা অন্যায়। যেন জানবে আপনার কাছে এখন মহাদায়িত্ব, আপনি পারেন ভালো কাজ করতে, অথবা আপনি পারেন সেই একই ভুলের পুনরাবৃত্তি, যেটা আপনি 2009 সালে করেছেন, সেই পুনরাবৃত্তি করে আমাদের সমস্ত অর্জনকে ব্যর্থ করে দিতে আপনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটাকে ব্যবহার করতে পারেন। আমার খুব বেশি নাই আসলেই, বাট আমি আশাবাদী এখনো থাকতে চাই যে প্রত্যেকেরই শুভবুদ্ধি হোক, এবং আমরা বিডিআরে আমরা যেই জিনিসটা পারি নাই, আজকে আমাদের ছাত্র জনতা যেই ত্যাগ, তাদেরও তো একই অবস্থা। শেখ হাসিনা পতিত শেখ হাসিনা কিভাবে বোঝাবে যে তার স্বজন হারানোর বেদনার সাথে এই যে হাজার হাজার ছাত্র জনতা মারা গেল, তাদের বেদনা অনেক বেশি, সেটা সে বুঝে নাই, সে বিকৃত মস্তিষ্ক মহিলা বুঝে না এবং বুঝবেও না। বাট আমাদের দায়িত্ব আছে যে আমরা যাতে সেই ভুলটা আবারও পুনরাবৃত্তি না করে সঠিক জায়গায় সঠিক লোককে বসাই, সঠিক সিদ্ধান্ত নিয়ে ন্যায় বিচারের স্বার্থে আমরা কাজ করি, সেটাই দেশের জন্য ভালো। সুমন, এই যে আপনি আসলে অনেকটা মানে কি বলবো সফটলি বিষয়টা দেখছেন, কিন্তু আমি একটু অন্যভাবে দেখছি যে ধরেন 2009 সালেও আমাদের ধরেন আর্মির সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, বা আর্মি ধরেন আর্মস ইন ব্রাদার ইন আর্মস, তাই না? তাদের মধ্যে যে সৌহার্দ্য, যে সম্প্রীতি, অলমোস্ট সবাইকে চেনে, কোনো না কোনো ভাবে কোনো না কোনো ক্যান্টনমেন্টে প্রত্যেকেই কাজ করে। এই যে বন্ধনটা 57 জন অফিসার হত্যা হওয়ার পরে আপনি সেটার জন্য প্রতিবাদ করায় বা সেটা যথাযথ বিহিত করার বিষয়ে প্রশ্ন তোলায় আপনাকে ডিজিএফআই নিয়ে আপনারই যারা জুনিয়র বা আপনারই সমকক্ষ যারা, তারা আপনাকে টর্চার করছে, মানে ভয়ঙ্কর টর্চার করছে। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এই অবক্ষয়ের জায়গাটা সূচনা হলো থেকে? কারণ হাসিনা তো 2009 সালে জাস্ট ইন করার সময় কি এই ডিজিএফআই থেকে শুরু করে আর্মির ভিতরে এই পরিমাণ রড ঢুকলো? মানে এটাকে আপনি কখনো চিন্তা করেছেন বা এটাকে আপনার ভাবনায় কাজ করে? প্রথম কথা, আমরা এই জিনিসটা চিন্তা করা যে সুযোগ, সেটাও হারাই ফেলছিলাম। বিকজ 25শে ফেব্রুয়ারি এই মর্মান্তিক ঘটনার পর অ্যাকচুয়ালি আমরা আপনি ঠিক বলেছেন, একজন আরেকজন সহকর্মী বা অফিসারকে বিশ্বাস করতে পারছিলাম না, সৈনিকরা আমাদের বিশ্বাস করতে পারছে না, আমরাও সৈনিকদেরকে ট্রাস্টে নিতে পারছি না। এমন একটা জায়গায় চলে গেছি যেটা ছিল অ্যাকচুয়ালি একটা ল্যাটেন্ট মিশন অফ আওয়ামী লীগ, যেটা তারা মুখে না বলে অ্যাকচুয়ালি তারা বড় অ্যাচিভ করেছে। অফিসার সৈনিক তাদের মধ্যে যে কোহেশন, একটা সৈনিক সে অফিসারের জন্য জান দিয়ে দিতে পারে, সে তার হাজার প্রমাণ আছে, একটা অফিসারও সেভাবে একটা সৈনিকের জন্য সবকিছু দিতে পারে। এখন সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে, আমরা পুনর্বিবেচনা পর্যালোচনা করার সুযোগ পাইনি। এখন আপনি যেটা করেছেন, কিভাবে অবক্ষয়টা শুরু হলো? এটা শুরু হয়েছে আমরা যখন 1/11-তে দায়িত্ব নেই, তার কয়েক মাস পরে। যদি আমি বলি, প্রথম আপনি দেখবেন প্রথম 6টা মাস কিন্তু 1/11 যে স্পিরিট প্রতিটা অফিসারের ভিতরে ছিল, আমরা একটা পরিবর্তন আনবার জন্য বেসামরিক প্রশাসনকে বা তত্ত্বাবধায়ক সরকারকে সর্বোচ্চ পরিমাণ সহায়তা করব। এর মধ্যে আবার হলো কি, জেনারেল মাসুদ তার সে দুর্নীতি দমনের নামে যখন অফিসারদেরকে ইনভলভ করলো, সেখান থেকে অফিসারদের মাথায় অবক্ষয়টা চলে আসলো। সরি টু সে, সবার মধ্যে না, বা কিছু কিছু মধ্যে চলে আসলো সেই জিনিসটা। বিকজ তাদেরকে রেগুলারলি ইন্টারেক্ট করতে হতো সেই সমস্ত করাপ্ট পলিটিশিয়ান বা তাদের সাথে লোক এভিডেন্স কালেকশনের জন্য, অথবা আমাদের আইন বিচার বিভিন্ন পুলিশ বিভিন্ন জায়গায় যে জিনিসটা নিত্য নৈমিত্তিক, আমাদের কাছে তো সেটা জানা ছিল না। আমরা তখন আমরা হচ্ছি আমার স্যালারি বা বেতন, যে কোনো আমার আমার সমবয়সী আরেকজনের তুলনায় 8 ভাগের 1 ভাগ কম। কেউ যদি 80,000 টাকা বেতন পায়, আমি তখন পাই
10,000 টাকা বেতন, এই অবস্থা একটা কম্পারিজন। আমরা টাকা পয়সা দেখি না, আমরা ওই কুট চাল গুলা বুঝি না। বাট সেনাবাহিনীর অবক্ষয় যদি বলে থাকেন, আমার মূল্যায়নে আমাদের যেই অলমোস্ট 2 বছরের ইনভলভমেন্ট যৌথ বাহিনীর সময়, প্রথম 6 মাস বাদ দিয়ে, সেটা আমাদের অবক্ষয়ের কারণ, এবং সেইটাকে কাজে লাগাই অফিসার এবং বাংলাদেশ আর্মিকে ধ্বংস করে দেওয়া ইন্ডিয়ার স্বার্থে। সেই কাজটা হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন করেছে, বিডিআর। তাদের তো ওই হাসিনার প্রতিহিংসা মিটছে আওয়ামী লীগের উপরে 25শে ফেব্রুয়ারি। বাট আওয়ামী লীগের যারা আর্মির উপরে ক্ষুব্ধ, তারা খুশি হয়েছে যে আর্মির কোহেশনটাকে আমরা ব্রেক করে দিতে পারছি। তো অবক্ষয় থেকেই বাকি পতনের সূচনা হয়। আর্মি এখন আপনি যেটা দেখছেন, ভেরি সরি টু সে, সেটা আমি আশা করি তারা জনগণের রেসপেক্ট পাওয়ার জায়গায় যাবে, বাট এখনো সেটা পারে নাই। আর আমার উপর ডিজিএফআই তে যে অত্যাচার হয়েছে, যে অবক্ষয়টা কথা আপনি বলছেন, এর থেকে অনেক খারাপ জিনিস অনেকের হয়েছে। আমি এবং আরেকজন অফিসার, আমরা 2 জন শুধুমাত্র এই জেল অথবা আয়নাঘরের ভিজিট করা ছাড়া বের হয়ে আসতে পারছি, বাকিরা তো অতটা ভাগ্যবান ছিলেন না। সুতরাং আমি মনে করি আল্লাহ আমাকে অনেক ভাগ্যবান করছেন যে আমাকে সেখান থেকে বাঁচাই দিচ্ছেন। মানে এই তার পরবর্তীতে যে লাইফটা এই যুব মহিলা লীগের অপু উকিল, সালমা, নাজমা, তাদের কারণে হয়েছে, সেইটুকু হয়তো আমাকে বাঁচায় রাখতে পারতাম না সেই কারণে। তো আমার রাগ নাই কারো উপরে, সবাই আমরা। এখন আপনি চাচ্ছেন, আপনার কথা যেমন যেটা বুঝলাম, আপনি চাচ্ছেন যে জেলখানায় যারা এখনো বন্দী আছে বিডিআরের, তাদেরকে আবার নতুন করে কথা বলা হোক, তাদের সাথে অবশ্যই শিখিয়ে দেওয়া কথা বলে যে যে রিপোর্ট তৈরি করা হয়েছে সেটি থেকে নতুন অনেক বের হয়ে আসবে। এবং আমি যদি আপনার সাথে যোগ করি, আমি নিজে কিন্তু 9 মাস বন্দী ছিলাম জেলে রাষ্ট্রদ্রোহের মামলায় 2015 সালে। তো পুরান যে নাজিমুদ্দিন রোডের যে কারাগার, সেখানে কিন্তু আমার আশেপাশে প্রায় 800 বিডিআর ছিল, এবং 9 মাসে তাদের অনেকেই সঙ্গে আমার কথা হয়েছে, এবং আপনার কথার সাথে আমি ধরেন অনেক কিছুই রিলেট করতে পারি আর কি। আমার সঙ্গে ধরেন জেলখানায় তো আসলে কেউ কাউকে মিথ্যা কথা বলে না, আসলে কিছু নাই ও সেখানে, প্রকৃত কথাটাই বলে, মনের ভাবটা বলে বা জানা যায়। তো সেটার সঙ্গে আমি আসলে রিলেট করতে পারছি আপনার কথা। তো এখন ধরেন বিডিআরের যদি নতুন করে বিচার হয়, বা বিডিআরের বিদ্রোহের নামে 57 জন অফিসারকে হত্যা করার জন্য যদি আন্তর্জাতিক ভাবে যে মামলা হচ্ছে বা মামলা হয়েছে, সেখানে যদি প্রয়োজন হয়, নিশ্চয়ই আপনি সাক্ষী হিসেবে সেখানে। অবশ্যই অবশ্যই, আল্লাহ আমাকে সেই তৌফিক দেন। এইগুলো আমরা চাই। মেজর সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, এবং আপনার কাছে যদি আরো কোনো তথ্য আসে বা আপনি যদি আগুন এভিডেন্স পান, দয়া করে আমার সঙ্গে যদি শেয়ার করেন, সেটি নিশ্চয়ই আমি আমার চ্যানেলের মাধ্যমে জাতির কাছে তুলে ধরবো। কারণ আমরা আমাদের সেনাবাহিনীকে একটি শক্তিশালী সেনাবাহিনী দেখতে চাই, যে সেনাবাহিনী ছিল অসম্ভব দেশপ্রেমিক, যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রতি ছিল অসম্ভব লয়াল এবং ভালোবাসাপূর্ণ। আমরা সেই সেনাবাহিনীকে ফেরত চাই, ভারতের কবলমুক্ত সেনাবাহিনীকে আমরা ফেরত চাই। তো মেজর সুমন, ভালো থাকবেন, নিশ্চয়ই আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো। জি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এতক্ষণকার অনুষ্ঠান শুনলে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন একটি ভয়াবহ বিবরণ। একজন প্রত্যক্ষদর্শী, একজন উদ্ধারকারী হিসেবে যারা ভিতরে ঢুকেছিলেন, যারা তার বক্তব্য এটি স্পষ্ট যে চাইলে প্রথম দিনেই এই বিদ্রোহ সামাল দেওয়া যেত। হয়তো বিডিআর এর কিছু সদস্য, বিদ্রোহী সদস্যকে হয়তো ক্যাজুয়ালিটি হতো, কিন্তু এতগুলো অফিসারকে বাঁচানো যেত, এই ধ্বংসযজ্ঞ বাঁচানো যেত। কিন্তু খুব সাবধানে হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছে, আর যুবলীগের মির্জা আজম, তার দুলাভাই শাহেদ আব্দুর রহমান যে জঙ্গি, তাকে যেভাবে ধরা হয়েছে বা তার যেভাবে শাস্তি দেওয়া হয়েছে তার প্রতিশোধ নিয়েছে। এবং মেজর সুমন যেটি বলছিলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তার একরকমের ইমেজ আছে, আবার তিনি মইনুল আহমেদের লোক। তবে আমরা বুঝি হয়তো তার সেই ভয় ছিল বা চাপ ছিল। এখন তিনি যেহেতু একটি চাপমুক্ত অবস্থায় আছেন, মেজর সুমন যেমন আহ্বান জানালেন, তেমনি আমরাও আহ্বান জানাতে চাই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব, তিনি আবার নতুন করে রিওপেন করবেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন দ্রুত। আর এটা নিয়ে লম্বা লেপসি টানার কিছু নেই, খুবই শর্ট সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে শর্ট সামারি ট্রায়াল করে দোষীদেরকে নিশ্চয়ই বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বিচার চাই। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।